আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা বলতে পারবো না, কারণ সন্ধ্যার সময়টা অনেকখানি কেটে গেছে এবং আমাদের রাত কি হচ্ছে, গভীর থেকে গভীরতর হচ্ছে। সো এরকম হচ্ছে এই গরমের দিনে রাত্রের বেলা ক্লাস করতে কেমন লাগে তোমাদের সেটা আমি জানি না। তোমরা হয়তো অনেকেই ক্লাস করো অনলাইনে, ইভেন অফলাইনে অনেকে প্রাইভেট পড়ো। সো অনেকদিন পরে, বেশ বেশ অনেকদিন পরে রোজার ঈদের পর পর চলে আসলাম। আজকে আমাদের ইংরেজি প্রথম পত্রের নতুন করে ক্লাস শুরু হবে, যেই বন্ধটা তোমরা পেয়েছিলা। সো ক্লাসটার যে টাইমিংটা নিয়ে অনেক ধরনের প্রবলেম হচ্ছে। আমি ভাবতেছিলাম যে আমরা সকালবেলা ক্লাসটা করলে কেমন হয়, পরে আবার ভাবলাম সকালে একটা প্রাইম টাইমে একটা ক্লাস তোমাদের হয়ে যায় অনেক সময় রুটিনে, যদিও সেটা ব্ল্যাঙ্ক ছিল, দেন আবার সেটা ইনক্লুডেড হয়েছে, হয়তো এইভাবেই চলবে। সো যেটা হচ্ছে যে তখন আমি ভাবলাম যে না, রাত্রে ক্লাসটাই হয়তো বেটার হয়, তো আমি টাইমটা ওইভাবেই সেট করতে চাচ্ছিলাম। সো এখন আবার অনেকের মেসেজ আমি পাইলাম বিকালে দুপুরে, যে অনেকে বলতেছে যে নামাজের সময় ক্লাসটা হয়ে যায়। অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখা উচিত এবং আমি সেটাই ট্রাই করছি। যেহেতু আমাদের নামাজের সময় ক্লাসটা হয়ে যায়, তো যেহেতু আমরা নামাজ আদায় করব, সেই জন্য হচ্ছে ক্লাসটাকে 1 ঘন্টা পিছিয়ে আনলাম। তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, হয়তো তোমাদের অনেকেরই স্কেজুয়ালিং একটু প্রবলেম হয়েছে, রাইট? সো ওই যে শিডিউল জনিত সমস্যা, এইটা ইনশাল্লাহ সামনে থেকে হবে না। আমি অবশ্যই কর্তৃপক্ষের সাথে কথা বলবো, ওনাদের কাছ থেকে আরো ভালো পরামর্শ নিব এবং তোমাদের যে পরামর্শ তোমরা দিয়েছো সেইটা অনুযায়ী কিভাবে একটা টাইম সেট আপ করলে তোমরা ক্লাসটা ঠিকভাবে করতে পারো, আমাকে আর ক্লাস টাইমটা চেঞ্জ করতে না হয়, এবং তোমরা যেন ফুল কনসেন্ট্রেশন নিয়ে ক্লাসটা করতে পারো, এইটাই। সো আশা করি মোটামুটি অনেক কথাই বলে ফেললাম এবং তোমরা অনেকেই ক্লাসে অলরেডি জয়েন করে ফেলছো। সো যারা জয়েন করনি তারা ক্লাসে চলে আসতে পারো। আমি জানি না নোটিফিকেশন তোমাদের কাছে আসছে কিনা অলরেডি। সো যাদের কাছে নোটিফিকেশন আসছে দ্যাট ইজ বেটার, আর যাদের কাছে আসে নাই তাদেরকে বলবো যে তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদেরকে ডেকে ঢুকে নিয়ে আসতে পারো। কারণ আজকে হচ্ছে আমরা একদম ঈদের পর পর, যখনই আমি সলভ ক্লাসটা নিয়েছিলাম তখন তোমরা অনেকেই একটা ডিমান্ড করেছিলে যে ওই দিন ক্লাসটা যেন উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ এর উপর নেওয়া হয়, যেটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আমরা দেখতেছি। সো আলটিমেটলি তখন আমি ভাবলাম যে ওয়ান অফ ক্লাস হইলে সেটা অনেক বেশি বোরিং হইতো, রোজার সময় ছিল। সো টাইমিংটাও একটু এদিক ওদিক হইতো, দেখা যাচ্ছে যে সময় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পড়াশোনা বাকি রয়ে গেল। সো সেই ক্ষেত্রে সবকিছু চিন্তা ভাবনা করে একদম রোজার পরপরই চলে আসলাম, যেন আমাদের আর কোনো ঝামেলা না হয়। সো তোমাদের স্ক্রিনের উপর তোমরা অলরেডি দেখতে পারতেছো, এবং পোস্টটা দেখেছো সেখানে আমি লিখে দিছি যে আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের এইটা হচ্ছে যে আমাদের কি বলবো, আহ, খুব গুরুত্বপূর্ণ যে এই টপিকগুলো আছে, এই টপিকগুলোর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, আমি বেসিক্যালি এটা বিশ্বাস করি। কারণ হচ্ছে এই উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ এইখানে মোট 15 নাম্বার থাকে, যার ভিতরে 5 নাম্বার তুমি পাবা হচ্ছে এই উইথ ক্লুজে। যে উইথ ক্লুজ মানে তোমাকে কি একটা হিন্ট দেওয়া থাকবে, অর্থাৎ তুমি একটা হিন্ট পাবা এবং সেই হিন্ট অনুযায়ী তুমি কি করবা, তুমি হচ্ছে কিছু ব্ল্যাঙ্ক মানে তোমার অংশগুলো আছে সেগুলোকে তুমি ফিল আপ করবা। এখন এগুলোর পিছনে অনেক ব্যাপার আছে, কারণ এগুলোর সাথে আমাদেরকে যদি বলি যে যদি প্রপারলি শিখতে হয় তাহলে শুধুমাত্র ওই যে মুখস্থ করে 30টা থেকে 60টা মডেল টেস্ট বারবার লিখে তুমি হয়তো পেরে যাইতে পারো, তুমি উতরে যাইতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে কি হয়, তখন তোমার জানা শোনার ভিতরে একটা কি থাকে, একটা গ্যাপ থাকে। আর ওই গ্যাপটা পরবর্তীতে তোমাকে অনেক আছে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট অথবা ঘ ইউনিটে স্পেশালি এক্সাম দিবাই, তো সেইখানেও তোমাদের ইচ্ছা থাকে যেন তোমরা সেখানে ভর্তি হও। তাছাড়া হচ্ছে অনেক আরো বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে এক্সাম দিও, তখন এমসিকিউজ হিসেবে আসে এই ধরনের ফিল ইন দা ব্ল্যাঙ্কস বা সেন্টেন্স কমপ্লিশন গুলো ওয়ার্ড দিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই ক্ষেত্রে পার্টস অফ স্পিচের নামটা সবসময় আগে আনতে হবে। অর্থাৎ তুমি যদি পার্টস অফ স্পিচ সম্বন্ধে ভালো ধারণা রেখে থাকো তাহলে কিন্তু তুমি এই ধরনের ব্ল্যাঙ্ক গুলো খুব ইজিলি সলভ করতে পারবা, স্পেশালি উইথ ক্লুজ তো একদম ইজিলি সলভ করতে পারবা। এবং প্র্যাকটিস তো অবশ্যই ইম্পর্টেন্ট, আমি এটা বলতেছি না যে তুমি প্র্যাকটিস করো না বা তোমার এই প্র্যাকটিসের কোনো প্রয়োজন নেই, অবশ্যই তোমার প্র্যাকটিসের অনেক বেশি প্রয়োজন আছে। কারণ যখন তুমি এরকম 30, 50, 60, ইভেন 100 এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করো, বোর্ড কোশ্চেন গুলো এছাড়া হচ্ছে কলেজের বিভিন্ন কোশ্চেন গুলো, তখন অবশ্যই তোমার ভিতরে একটা কি আসে, কনফিডেন্স আসে, এবং ওই লেভেলটা তখন ধীরে ধীরে বেড়ে যায়। এবং বেড়ে যাওয়ার কারণে কি হয়, আলটিমেটলি যেটাই ঘুরে ফিরে আসুক, তোমার যদি ভোকাবুলারি প্রবলেম থাকে সেই ভোকাবুলারি প্রবলেমটা ধীরে ধীরে তুমি কি করতে পারো, কাটিয়ে উঠতে পারো। কারণ আমি
যদি এখন তোমাদেরকে বলি যে কমেন্ট বক্সে আমাকে জানাও যে তোমাদের এই উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কে, অর্থাৎ কে তোমাকে সবচেয়ে বেশি আটকে রাখে, তুমি অবশ্যই প্রথমেই বলবা, অনেকেই বলবা যে ভোকাবুলারি। কারণ আমি নিজেও এখনো বলি যে আসলে আমি কি সব ভোকাবুলারি পারি বা আমার কি সব ভোকাবুলারি জানা আছে, না, এরকম কিন্তু কোনো কিছুই না। আলটিমেটলি আমাদেরকে একটা ধাপ ধাপ কি করতে হবে, শিখে 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 তারপরে মানে ধাপে চলে যেতে হবে। সো এইসব ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে মানে একটা জিনিস একই সময়ে, একটা জিনিস একই সময়ে সেটা ফুলফিল করার চেষ্টা করবা, ভালো করে বোঝার চেষ্টা করবা। তাহলে কি হবে, ওইখান থেকে যখন তুমি তোমার মস্তিষ্ককে কাজে লাগাবা ঠান্ডা মাথায়, যেমন ধরো আমি একটু আগে অনেক দ্রুত কথা বলতেছিলাম, এখন যদি আমি ধীরে 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 কথা বলতে থাকি, তাহলে তোমার মস্তিষ্ক কি করবে, ধীরে ধীরে আমার কথাগুলোকে শুনবে, এবং সেইভাবে আমার কথাগুলোর সাথে তোমার মস্তিষ্ক যে ধরনের চিন্তা ভাবনা করে, তোমার যে পার্সোনাল স্ট্র্যাটেজি আছে এইগুলো সলভ করার সবগুলোকে একত্রিত করবে। সো এগুলো ছিল খুবই বিগিনিং কথাবার্তা। সো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের মূল ক্লাসে, এবং আশা করি তোমরা সবাই ক্লাসে জয়েন করেছো, এবং যা যা জয়েন করার অলরেডি, এবং তোমাদের কমেন্টগুলো একটু দেখতে পাই। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আজকে ফার্স্ট লাইভ ক্লাস আমার, থ্যাংক ইউ ভেরি মাচ। জাস্ট ট্রাই করতে থাকো, অনেক প্র্যাকটিস করেছি, 5 আউট অফ 5 পাই না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। উইথ ক্লুজ দ্য ইজিয়েস্ট, উইদাউট ক্লুজ দ্য হার্ডেস্ট। আচ্ছা, একটা ভালো কমেন্ট আসছে যে উইথ ক্লুজটা নাকি সবচেয়ে ইজি এবং উইদাউট ক্লুজটা সবচেয়ে কঠিন। ইনশাল্লাহ তোমাদের সবচেয়ে ইজিটাকে আরো ইজি করার চেষ্টা করব, এবং সবচেয়ে কঠিনটাকে ইজিয়েস্ট করার চেষ্টা করব। নো প্রবলেম, ওকে, নো প্রবলেম, ঠিক আছে স্যার, সব ক্লাস দিনে শেষ করলে ভালো, ওকে, ওইটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো চলো একটু ক্লাসের ভিতরে চলে যাই, ঠিক আছে? এখন যে ব্যাপারটা হচ্ছে, তুমি যখন পার্টিকুলারলি এইচএসসি এক্সামটা দিতে বসবা, অথবা তোমার কলেজের কলেজের যেই ফার্স্ট পেপার এক্সামটা দিবা ইংলিশ ফার্স্ট পেপারে, সেইখানে তোমাদের যেই 4 নাম্বার যেই তোমার কোশ্চেনে থাকবে যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। তো এখানে কি বলা থাকবে, দেখো আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলছি, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পড়তে অনেক বোরিং লাগে, কারণ ইংলিশ ফার্স্ট পেপারে এত মজা নাই, ইংলিশ ফার্স্ট পেপারে এত চিন্তা ভাবনা করার কিছু নাই। তো চলো একটু চিন্তা ভাবনা করো, চেষ্টা করো। দেখো আমি যেটা বলি যে হেডিংটা সবসময় পড়া উচিত, অর্থাৎ যে কোনো একটা কোশ্চেন তুমি যখন ম্যাথমেটিক্যাল কোনো কিছুর অ্যান্সার দিতে যাও, তোমাকে কিন্তু বারবার সেটা কি করতে হয়, রিপিট করে পড়তে হয়, তাই না? তো সেই ক্ষেত্রে আমিও বলি যে যখনই তুমি ইংলিশ ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপার এই ধরনের এক্সামে তুমি যখন কোশ্চেনগুলা না পড়েই তুমি শুধু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো না, এটা একটা ভুল ধারণা। সো হয় তুমি একদম তোমার বাসার ভিতর থেকে প্রস্তুতিটা সেরে নিয়ে আসবা, তারপরও আমি বলবো কোশ্চেনটার এই হেডিংটা পড়বা, এটা পড়া তোমার জন্য ফরজ, ঠিক আছে? কারণ তুমি যদি এটা না পড়ো, অনেক সময় হেডিংটা যদি চেঞ্জ থাকে বা অন্য কিছু দেওয়া থাকে, বা হেডিং এ যদি ইম্পর্টেন্ট কোনো ডাইরেকশন দেওয়া থাকে, এটা কিন্তু তুমি মিস করে ফেলবা, রাইট? সো দেখো, রিড দ্য ফলোইং টেক্সট, কি বলতেছি, রিড দ্য ফলোইং টেক্সট, তার মানে হয়তো 4 নাম্বার দেওয়ার পরে পরে একটা টেক্সট এখানে আছে, সেই টেক্সটার কথা এখানে মেনশন করা হচ্ছে যে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ বলতেছে যে আমার কিছু ব্ল্যাঙ্কস দেওয়া আছে, অর্থাৎ এ বি সি ডি দিয়ে দেওয়া থাকতে পারে, ধরো আমি এখানে এ বি সি ডি লিখি নাই, বাট আমি দিতে পারি যে এ বি সি ডি, ঠিক না? সো এগুলো হচ্ছে আমার ব্ল্যাঙ্কস গুলো। সো fill in the blanks with suitable word, তাহলে দেখো, তাহলে বলছে with suitable word from the box, তাহলে এখানে আমি যখন দেখবো কোশ্চেনটা, তখন আমি দেখবো যে এখানে কি আছে, একটা বক্স দেওয়া আছে। সো খুবই ইজি প্রসিডিওর, আহামরি কিছু না, আহামরি কিছু না, বাট বাট বি ফোকাস, কারণ যত বেশি ফোকাস থাকবা তত বেশি তোমার আর আমার জন্য বেটার হবে শিখতে গেলে, ঠিক আছে? এখন খেয়াল করো যে বলতেছে যে দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, এই যে কথাটা, যে এইখানে কিন্তু মোর ওয়ার্ডস দ্যান নিডেড, আমি বলেছি যে 0.5 × 10 5, তার মানে প্রতি দুইটা শুদ্ধ ফিল ইন দা ব্ল্যাঙ্কস তুমি যখন ফিল আপ করবা, তখন তুমি 1 করে নাম্বার পাবা। তাহলে এইখানে কিন্তু কষ্টটা বেশি এবং নাম্বার কিন্তু তোমার খুবই কম। সো আমাকে কি করতে হবে, আমাকে অনেক বেশি আমার টাইমটাকে কি করতে হবে, টাইমটাকেও যেন বেশি কনজিউম না করে ফেলি, সেদিকেও খেয়াল রাখতে হবে। সো দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, তার মানে সাধারণত 10টা লিখতে হয়। এখানে দেখো কয়টা বক্স আছে, 1 2 3 4 5 6, এবং 2টো করে দেওয়া আছে, তাহলে বুঝতেই পারতো যে এখানে কয়টা আছে, 6 দুগুণে 12টা, তাহলে আমার ক্লু দেওয়া থাকে 12টা, ক্লু দেওয়া থাকে 12টা, এবং তোমাকে কি করতে হবে, সেখান থেকে 10টা সঠিক ক্লু নিয়ে অ্যান্সার লিখতে হবে। আরো একটা কথা লেখা আছে কিন্তু, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, কি বলছে, মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি। সো এখন দুইটা কথা বলবো, তোমরা তো এসএসসি শেষ করে আসছো, প্রায় 1 বছর হয়ে গেছে, রাইট? সো এসএসসি তে তোমাদের কি ছিল, তোমাদের হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে যেই 1 and 2,
যেটা ছিল, একটা ছিল উইথ ক্লোজ, একটা ছিল উইদাউট ক্লোজ, এবং সেইখানে 3টা টপিক একসাথে দেওয়া থাকতো। সেটা কি স্পষ্ট করে বলে দিত, সেটা হচ্ছে তোমাদের আর্টিকেল, আর্টিকেল থাকতো, দেন থাকতো হচ্ছে কি প্রিপোজিশন, পার্টস অফ স্পিচেরই অন্তর্ভুক্ত, এন্ড তারপরে তুমি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর কি পাইতা, ভার্ব পাওয়া যাইতা। সো আলটিমেটলি তোমাদের আবার রাইট ফর্ম অফ ভার্বস বলো আলাদা করে একটা কি আছে, আলাদা করে রাইট ফর্ম অফ ভার্বস বলে একটা সেকশন আছে। তো সব মিলে দেখো, আলটিমেটলি তুমি যদি খুব ভালো করে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর উপর জোর দাও, তাহলে কিন্তু তোমার জন্য একটা বেশ ভালো জিনিস হবে। সেটা কি, তুমি আলটিমেটলি সেকেন্ড পেপারে অনেক কিছু এখান থেকে কোপ করতে পারবা, ইভেন সেকেন্ড পেপারে অনেক তুমি এইখানে নিয়ে আসতে পারবা। সো মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, দ্যাট ডাজ মিন যে তোমাকে হয়তো কোনো একটা নাউনকে ভার্ভ করতে হইতে পারে, ভার্ভকে নাউন করতে হইতে পারে, নাউনকে অ্যাডজেক্টিভ করতে হইতে পারে, অ্যাডজেক্টিভকে নাউন করতে হইতে পারে, ভার্ভকে অ্যাডভার্ভ করতে হইতে পারে, অ্যাডভার্ভকে ভার্ভ করতে হইতে পারে। সো এই যে জিনিসগুলা, এই যে জিনিসগুলো, এগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। তোমাকে এগুলোর ক্ষেত্রে খুবই মানে খুবই ক্লিয়ার কাট একটা ধারণা রাখতে হবে। সো এই ছিল যে আমার হেডিংটা অ্যাকচুয়ালি কি করে, এবং মোরলেস হেডিংটা এইটাই থাকে, উইথ দ্য মার্কস ডিস্ট্রিবিউশন। সো এটা নিয়ে তোমাদের আর খুব বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, কারণ এটা তোমরা ক্লাস 9-10-এ খুব ভালো মতো দেখে আসছো। আমিও কিছু কথা এখানে বলে দিলাম। তাহলে এখন আমার সেকেন্ড স্ট্র্যাটেজিটা কি? এত কিছু যে বললাম, এগুলো আমি পরীক্ষার হলে কতক্ষণ চিন্তা করব? আমি সর্বোচ্চ এগুলার জন্য 1 মিনিট ব্যয় করব, খুব বেশি হইলে। এবং সেই 1 মিনিটে ট্রাই করব আমি সাথে সাথে যেন কি করতে পারি, এই যে বক্সটা দেওয়া আছে, এই বক্সের যে ক্লুগুলো আছে এগুলা পড়ে ফেলতে পারি। কারণ তাহলে লাভটা কি? তাহলে লাভটা হচ্ছে আমি ধরতে পারবো যে অ্যাকচুয়ালি রেডি, রেডি মানে কি, তৈরি থাকা না তৈরি, ভার্ব বুঝাইছে না নাউন। এটা আমার মাথার ভিতরে একটু কি করতে হবে, এটা মাথার ভিতরে একটু ব্রেইন স্টর্মিং করতে হবে। এটা সবার জন্য হবে না। এখানে অনেকেই কমেন্টে লিখবে ভাই খুবই ইজি, কি পড়াচ্ছেন, কেন পড়াচ্ছেন, কি কেন এগুলা কেন বলতেছেন। আবার অনেকে বলবে যে না ভাইয়া তো বুঝতেছি না বা বুঝি বা পারি না। সো সবাইকেই বলবো, যারা বুঝো তারা রিভাইজ দাও, আর যারা হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকো তারা হচ্ছে আবার একটু শুনো এবং খাতা কলমে লিখো বা বুঝার চেষ্টা করো। আর যারা একদম নতুন, মানে 9-10-এ পড়েছিলাম তারপরে ইন্টারে উঠে খুব বেশি প্র্যাকটিস করা হয় নাই বা এগুলো নিয়ে এত ভাবিনি, তারা আবার মনোযোগ দাও, একদম ফোকাস করো। তাহলে দেখো, আমরা ওই 1 মিনিট পরে কি করার চেষ্টা করবো, আমাদের হচ্ছে এই যে ক্লুগুলো আছে, ক্লুগুলোকে নিয়ে নিব। যেমন ফ্লেশ, এখন ফ্লেশ মানে কি জিজ্ঞেস করলে অনেকে পারবে, আবার অনেকে পারতে নাও পারে। বাট এটা মানে না যে তুমি পারতেছো না মানে তুমি পিছিয়ে আসো, ব্যাপারটা হচ্ছে তোমাকে শিখতে হবে। ঠিক আছে? সো এইভাবে করে যে এই যে সেম, মেনশন, প্রাউড, ইনফেরিয়র, সুপেরিয়র, এটা হচ্ছে একটা অ্যান্টোনিম। তারপর হচ্ছে ব্লু, দেন হচ্ছে ক্লাস, দেন ডিপেন্ডস, বার্থ, রেশনাল ওয়ার্ক। সো প্রথমেই কেন আমি একটা তোমাদেরকে এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিলাম জানো? কারণ আমি চাই দেখতে যে তোমরা কিভাবে অ্যান্সারটা দাও। এই জন্য ফার্স্টে আমি এটা একটা দিছি যে তোমাদেরকে মানবন্টনটাও দেখাইলাম, মার্কস ডিস্ট্রিবিউশনটা, এবং তার সাথে সাথে আমি দেখতে চাই যে তোমার ব্রেইন কিভাবে কাজ করতেছে, তুমি কত দ্রুত অ্যান্সার দিতে চাচ্ছ এবং কত দ্রুত অ্যান্সার দিতে পারো। সো প্রথম কথাগুলো ছিল এগুলাই, যে তোমাকে আলটিমেটলি কি করতে হবে, আলটিমেটলি যদি কোপ করতে হয় তাহলে কোপ করার জন্য এই ধরনের জিনিসগুলো 1 মিনিটের পর পরই 1.5 মিনিট বা 2 মিনিটে পড়ে ফেলতে হবে। এখন কাজ কি, এখন কাজ কি, আমি এক্সাম হলে আসি, প্রেশারাস একটা সিচুয়েশন, তাই না? এবং একটা খুবই প্রিশাস একটা সময়, কারণ তোমার লাইফকে ব্রেক অর মেক করবে এই টাইমটা, তাই না? যেহেতু এক্সামটা আমাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ। সো এইখানে দেখো যে এই যে লাইনগুলো তোমাকে 1 বাই 1 তাদেরকে ফেস করতে হবে। সো ওই যে তোমরা অনেকেই কমেন্ট বক্স অলরেডি লিখছো যে ভোকাবুলারি পড়ান বা ভোকাবুলারি বুঝতেছি না, আমি প্রথম দিন থেকে বলে আসতেছি যে ভোকাবুলারি কখনোই ধরায় ধরায়, আমি যদি 1.5 ঘন্টা যাবত বা 2 ঘন্টা যাবত তোমাদেরকে এখানে ভোকাবুলারি পড়াই, ফ্ল্যাশ কার্ড সিস্টেম করে পড়াই, সেন্টেন্স মেক করে পড়াই, তাতেও তোমার কোনো লাভ হবে না যদি না তুমি বাসায় ওইটা টাইম দাও। সো যখন তুমি পড়বা যে ম্যানস ডিগনিটি ডিপেন্ডস আপন হিজ ওয়ার্কস, তাহলে তোমাকে বুঝতে হবে এখানে ম্যানস ডিগনিটিটা কি আছে, একটা সিঙ্গুলার ফেজে আছে। আমরা জানি নাম্বার 2 ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আসতে থাকে। সো এখানে ম্যানস ডিগনিটি ডিপেন্ডস আপন কেন হইলো, কারণ এইখানে একটা সিঙ্গুলার কিছুকে মেনশন করছে, যেটাকে বলা হইতেছে যে মানুষের যেই সম্মানটা, মানুষের সম্মানটা সেটা কি করে, সেটা ডিপেন্ডস আপন হিজ ওয়ার্কস। কি করে সেটা, সেটা হচ্ছে ডিপেন্ডস আপন হিজ ওয়ার্ক, অর্থাৎ তার কাজের উপর নির্ভর করে, তার কাজের উপর নির্ভর করে। ওকে? সো এইভাবে করে আমরা যে আগাইলাম, আমাকে এই ঝামেলা হয়েছে বাসায়, 1টা মিনিট প্লিজ, প্লিজ।
খুবই দুঃখিত, সরি। কেউ একজন হচ্ছে বাহিরে দাঁড়ায় ছিল, মানে দরজা ধাক্কাতে ধাক্কাতে শেষ। সো এটা খোলার জন্য গেছিলাম। অল ওকে নাও। দেখো ব্যাপারটা যেটা বলতেছিলাম যে ম্যানস ডিগনিটি ডিপেন্ডস আপন হিজ ওয়ার্ক। তাহলে কারো মানে কি বোঝাচ্ছে যে একটা মানুষের যে সম্মানটা সেটা নির্ভর করে হচ্ছে তার কাজের উপর। কিসের উপর? তার কাজের উপর। তাহলে এই যে আপন জিনিসটা আছে না, এইখান থেকে একটা জিনিস শেখার আছে যে তুমি এখান থেকে কি শিখলা। এটা হচ্ছে এক ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অনেক সময় ডিপেন্ড অন হয়, আবার অনেক সময় ডিপেন্ড আপন হয়। সো আমি এইটাই বেসিকলি বলি, খুবই ইজি। ওই যে একজন বললো দা ইজিয়েস্ট, আমিও তোমাদেরকে বলবো এইটা হচ্ছে দা ইজিয়েস্ট। কিন্তু ব্যাপারটা খেয়াল করো যে এইখান থেকে কত কিছু শিখার আছে। প্রথমত আমরা বুঝতে পারলাম যে সিঙ্গুলার যখন বিষয়গুলো আছে, ওই সিঙ্গুলার বিষয়গুলোর জন্য ভার্বটা হয়ে গেল কি, এই যে থার্ড পারসন হওয়ার কারণে এস বা ইএস যুক্ত হয়ে গেছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। তারপরে দেখো আলটিমেটলি আমরা একটা কি দেখতে পেলাম, যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার দেখতে পেলাম। ওকে, দেন দেখো ম্যান ইজ এ ড্যাশ বিং অন আর্থ। আমি জানি অলরেডি তোমরা অ্যান্সার দিয়ে দিছো, আমি কমেন্টে যাচ্ছি না। সো গেলে আমি দেখতে পারবো সে ম্যান ইজ এ ড্যাশ বিং অন আর্থ। তাহলে ম্যান ইজ এ হোয়াট? ম্যান ইজ এ রেশনাল বিং অন আর্থ। অর্থাৎ মানুষ সামাজিক জীব, সামাজিক প্রাণী, এবং মানুষ এইভাবেই বসবাস করে থাকে, তাই না? সো এইখানে আমার বুঝতে একদমই বাকি নাই যে আলটিমেটলি যে এইখানে কি আসছে, এইখানে আসছে হচ্ছে রেশনাল। তাহলে এখন আমাকে বুঝতে হবে যে কেন আমি রেশনালটাকে বসালাম। আমি অ্যান্সারটা তো দিচ্ছি, এই অ্যান্সারটা দেওয়ার সাথে সাথে আমি কি বুঝতে পারি যে কেন আমি রেশনাল বসাইলাম। এখানে রেশনাল না বসায় রেশিও তো বসাইতে পারতাম, কিন্তু এই রেশিও আর রেশনাল কি এক? তাহলে যখন তুমি পড়বা, অনেকেই এটা মনে করে যে যখন আমাকে বলেছে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, সে এই ইফ নেসেসারিটাকে ইম্পর্টেন্ট মনে করে না, সে খালি এইটাকে দেখে যে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ। তার মানে আমার মনে হয় প্রত্যেকটার ভিতরেই গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হবে। না ভাইয়া, সব সময় করতে হবে না। যেই ফর্মে আছে সেই ফর্মে থাকলেও তোমাকে কি করতে হবে, সেইটাকেই গুরুত্ব দিয়ে দেখতে হবে। সো যখন আমি বলবো রেশনাল মানে কি, তখন তোমাকে বুঝতে হবে যে রেশনাল জিনিসটা হচ্ছে কি, মানুষ যে একজন সামাজিক জীব, সে যুক্তিসঙ্গতভাবে সবকিছুকে চিন্তা করে, তার ভিতরে লজিক আছে, এবং এই জন্যই তাকে রেশনাল বলা হয়। যখন আমি তোমাকে বলবো যে রেশনাল জিনিসটা কি, তখন তুমি প্যাচে পড়ে যাও যে আসলে রেশনালটা আসলে কি। রেশনালটা কি অ্যাডজেক্টিভ, নাকি রেশনালটা হচ্ছে কি নাউন? সো এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই জিনিসগুলাই হচ্ছে আমাদেরকে দূর করতে হবে। খেয়াল রাখবা, যখন আমার এই যে একটা ইনডিফিনিট আর্টিকেল, আমরা জানি আর্টিকেল দুই ধরনের, একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডিফিনিট। সো এই এ আর এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। সো এই ধরনের অনির্দিষ্ট বোঝানোর পরে যখন আমার বলতেছে যে মানুষ সাধারণত একটা যুক্তিসঙ্গত ভাবে তারা বসবাস করে, বা তারা যুক্তিসঙ্গত জীব, তো সেই ক্ষেত্রে এই রেশনালটা হয়ে যায় কি আলটিমেটলি অ্যাডজেক্টিভ। আলটিমেটলি কি অ্যাডজেক্টিভ। এবং এইটার প্রবণতা আমরা একটু পরে দেখব, যখন ব্ল্যাঙ্ক স্লাইডে আমরা পড়বো যে অ্যাকচুয়ালি কিভাবে সেন্টেন্স গুলো সাধারণত মেক হয়। কারণ আমাদের একটা পূর্ব ধারণা আছে যে সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইটাই হচ্ছে সেন্টেন্স, কিন্তু আলটিমেটলি তা না। সেন্টেন্স আরো বিভিন্নভাবে হতে পারে। হি ইজ টু ড্যাশ ফর আদার্স, কথাটা বুঝছো কি বলছে? হি ইজ টু ড্যাশ ফর আদার্স। তো আমি কিন্তু এইভাবে চিন্তা করতে পারি যে এইখানে টুটা একটা, অথবা আমি চিন্তা করি এখানে ইনফিনিটিভের ইউজ হয়েছে, অর্থাৎ টু প্লাস ভার ওয়ান। তাহলে বুঝতেই পারো যে মানুষ যেহেতু একটা সামাজিক জীব, তাকে কি করতে হয়, তাকে অন্যের জন্য কিছু কিছু কাজ বা দায়িত্ব সম্পন্ন করতে হয়। সো হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স। আমরা কি বলতেছি, এই যে ওয়ার্কটা হচ্ছে কি ভার্বের একটা বেস ফর্ম। সো ওয়ার্কটা হচ্ছে ভার্বের একটা বেস ফর্ম। আলটিমেটলি এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব অলরেডি এসে পড়ছে। দেন হচ্ছে আমাকে এটা, যে এই যে টুটা একটা প্রিপোজিশন, যার পরে সাধারণত ভার্বের কি হয়, ভার্বের সাধারণত ভি1 বসে। কিন্তু এই টু ছাড়া বাকি সবগুলা প্রিপোজিশনের ক্ষেত্রে কি বসে, ভি1 প্লাস আইএনজি। তার মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। সো এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে জিরান, এগুলো তোমাদেরকে জানতে হবে। এগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে একটা ধারণা দিয়েছিলাম ক্লাসে। সো তোমাদের কাছে অনুরোধ থাকবে, যারা যারা নতুন আজকে ক্লাস করতেছ, তা হচ্ছে পূর্ববর্তী ক্লাসগুলো করবা, এবং যে কোনো প্রবলেম থাকলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক, এবং তোমাদের কোশ্চেন গুলো কিউএনএ তে ছেড়ে দিবা। তাহলে আমি সেইখান থেকে দেখে নিয়ে ইনশাআল্লাহ তোমাদের অ্যান্সার গুলোকে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো, হি শুড নট বি, হি শুড নট বি। তাহলে এই যে শুডটা হচ্ছে একটা মোডাল ভার্ব। সো হি শুড নট বি ড্যাশ। এখন তোমাদেরকে আমি বলি যে আলটিমেটলি মোডাল ভার্ব, দেখো মোডাল ভার্বের পর সাধারণত যেটা বসে সেটা হচ্ছে ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক সময় এই বিটা তোমাদেরকে কনফিউজ করে ফেলে। কারণ আমরা অনেক বইয়ে দেখেছি, আমি নিজেও তোমাদেরকে বলেছি যে মোডাল ভার্ব
মোডাল ভার্ব প্লাস বি এর পরে সাধারণত ভি3 বসে, কিন্তু এটা একটা স্পেশাল কেস। এই স্পেশাল কেসটা হচ্ছে তোমরা ভয়েস পড়েছো, ভয়েস দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো সাধারণত কি হয়, প্যাসিভ ভয়েসে এই ব্যাপারটা আমি একটা উদাহরণ দিয়ে দেই, দেখো ছোট করে, যে আমি বলতেছি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তার মানে কি, এই দা ওয়ার্ক আমার এখানে অবজেক্ট, আমি এটাকে যদি সামনে নিয়ে আসি আমি কি বলবো, দা ওয়ার্ক, এই ক্যান তো থাকবেই, দা ওয়ার্ক ক্যান বি, দেন এই ডু এর কি ফর্ম বসবে, যেহেতু প্যাসিভ ফর্ম অর্থাৎ প্যাসিভ সেন্টেন্স, সেইখানে সবসময় ভার্বের কি বসে, ভার্বের হচ্ছে যে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা বলি ভি3 সচরাচর, সেটা বসে। সো এখানে ক্যান বি হয়ে যাবে ডান। তাহলে এই যে তুমি পেয়ে গেলা ভি। সো এখন অনেকেই মনে করে যে ভাইয়া, যে হি শুড নট বি ড্যাশ ইফ হি ইজ অফ ড্যাশ ব্লাড। তাহলে এখানে দুইটা জিনিস এখান থেকে শেখা যায়, একটা হচ্ছে যে বি থাকলেই তারপরে ভিত্রি বানানো যাবে না, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। এই জন্য মাথাকে ঠান্ডা মাথায় কাজ করাইতে হবে, যে বি থাকলেই এরপরে কখনো কি করা যাবে না, এরপরে কখনো সরাসরি ভীতি বসানো যাবে না, ভাইয়ার কথাটাকে ভুল বোঝা যাবে না। বা আমার প্রাইভেট অফলাইনের টিচার যাই বল, যেই বলে থাকুক না কেন, তার কথাটাকে ভুল ধরানো যাবে না। কি বুঝতে হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে যে হি শুড নট বি ইফ, তার মানে এইখানে একটা সেন্টেন্সের কি তৈরি হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি হয়েছে। ইফ মানে হচ্ছে কি যদি, ইফ মানে হচ্ছে কি যদি, তার মানে এখানে দুই ধরনের একটা কন্ট্রাস্টে কিছু অর্থবহুল বাক্য এখানে লেখা আছে। তাহলে বুঝতে হবে যে হি শুড নট বি ড্যাশ ইফ হি ইজ অফ ড্যাশ ব্লাড। এখন বলছিলাম যে দুইটা জিনিস, প্রথম জিনিসটা হচ্ছে বইলা দিছি, দ্বিতীয় জিনিসটা হচ্ছে তোমরা ফ্রেজ এন্ড ইডিয়মস পড়ো, ঠিক না? জানো যে আভিজাত্যের প্রতীক কি? আভিজাত্যের প্রতীক মানে অর্থাৎ যদি কেউ সোনার চামচ মুখে নিয়ে কোথাও জন্মে, তখন তাকে বলা হয় যে সে খুবই মানে অভিজাত শ্রেণী, তখন আমরা বলি ব্লু ব্লাড। কি বলি আমরা? ব্লু ব্লাড। কেন শেষেরটা করলাম এখন বলতেছি। তাহলে চিন্তা করি, হি শুড নট বি ড্যাশ ইফ হি ইজ অফ ব্লু ব্লাড, অর্থাৎ কেউ যদি খুব অভিজাতীয় বংশভূত হয়ে থাকে, তার উচিত না কি করা, সেটা নিয়ে গর্ব করা, উচিত না কি করা, সেটা নিয়ে গর্ব করা। তাহলে বোঝার চেষ্টা করো যে এই যে হি শুড নট বি ড্যাশ, তাহলে এখানে আমরা কি বোঝাবো, দেখি 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 খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে প্রাউড আছে, কি আছে এখানে, প্রাউড আছে। তাহলে এই যে খুঁজলাম, ওই যে আমি প্রথম 1 মিনিটের পরে শিখলাম বা জিনিসগুলো দেখেছিলাম, তখন এই জিনিসগুলো বেশি কাজে লাগবে। তাহলে কি বসাই দিলাম, প্রাউড। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি যখন প্রাউড লিখতেছো, তুমি জানো যে প্রাউডের সাথে প্রাইডের একটা সম্পর্ক আছে, তাহলে তুমি কি আমাকে বলতে পারবা যে আসলে প্রাউডটা আলটিমেটলি কি, যে প্রাউডটা দিয়ে আমরা কি বুঝাইতেছি? প্রাউডও হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রাউড হচ্ছে কি, গর্বিত চিন্তা করা। অর্থাৎ তুমি নিজেকে গর্বিত চিন্তা করো না, তুমি যদি অভিজাত বংশের অধিকারীও হয়ে থাকো। এই লাইনটার মানে ছিল কিছুটা এরকম। তাহলে প্রত্যেকটা লাইন যদি তুমি ডিফাইন করো, প্রত্যেকটা লাইন নিয়ে যদি তুমি ভাবো, এইভাবে যদি তুমি টানা বেশ কিছুদিন প্র্যাকটিস করতে পারো, তুমি এইটুকু বিশ্বাস রাখো, আমি তোমাকে বলতে পারি যে তুমি তোমার ভিতরে অনেক পরিবর্তন পাবা। এবং আলটিমেটলি যে ল্যাঙ্গুয়েজটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা পড়ার জন্য এত এত মজার একটা, মাতৃভাষা হচ্ছে বাংলা, আমরা বাংলাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ব্যবহার করি সবকিছুতে, কিন্তু আমাদেরকে তো আলটিমেটলি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটাকে শিখতে হবে। সো শেখার জন্য এটা একটা পারফেক্ট প্লেস। এবং এই যে ফার্স্ট পেপারটাকে, এটাকে ধারণ করো, বোঝার চেষ্টা করো। এই দিন আমি হচ্ছে আমার বন্ধুর সাথে বিসিএস এর রিটেনের প্রস্তুতির জন্য কথা বলতেছিলাম, তখন হচ্ছে আমাদের এক জনৈক স্যার আমাদেরকে মানে বললো যে তোমরা এই তোমাদের যে নতুন যে বইটা আছে, আমাদের তো না, আমাদের বই আলাদা ছিল, ওই নতুন যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা ইন্টারের, এটা খুব ভালো মতো দেখো, এটার ভিতরে অনেক মিনিংফুল জিনিস আছে। এবং আমাকে যদি জিজ্ঞেস করো, আমি তোমাকে বলতে পারি যে আমি অলরেডি এটা একটা মনে করো যে গবেষণার কাছাকাছি চলে যাচ্ছে। তো সেইখানে যখন দেখি, তখন চিন্তা করি যে একটা ছেলে বা মেয়ে যখন এই বইটা পুরোপুরি পড়ে, কারণ কি এই ফিল ইন দা ব্ল্যাঙ্কসও কিন্তু তোমরা অনেকেই জানো যে টেক্সচুয়ালও আসে, নন টেক্সচুয়ালও আসে। কথাটা বুঝতে পারছো? অর্থাৎ এইটা হয়তো নন টেক্সচুয়াল, কিন্তু এমন অনেক কিছু আছে যেটা টেক্সচুয়াল এবং বোর্ড এক্সামে আসছে। সো তুমি যদি টেক্সট বইটা পড়ো, তোমার সব জায়গাতেই লাভ আছে। তারপরে দেখো, হি শুড বি ড্যাশ, একইভাবে হি শুড বি ড্যাশ টু হেল্প। তাহলে নিচের ওই থটটা আমি আনবো না, কারণ সবসময় আমাকে কি করতে হবে না, সবসময় আমাকে যেটা করতে হবে না সেটা হচ্ছে যে ভিত্রি বসাইতে হবে না। তাহলে হি শুড বি কি হইতে পারে, টু হেল্প এনি ড্যাশ অফ ম্যান। তাহলে আমাকে বাক্যটা চিন্তা করতে হবে যে হি শুড বি ড্যাশ টু হেল্প এনি ড্যাশ অফ ম্যান। আমি যখন অ্যান্সার শিট পড়ে ফেলি, তখন তো আমার চিন্তা করতে হয় না, তাই না? তখন আমি মিলিয়ে ফেলি। কারণ তোমরা অনেকেই বলো ভাইয়া আমি ভোকাবুলারি মোটামুটি পারি, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তারপরে যেটা পারি যে আমার প্রখর কি আছে, টেকনিক আছে। কি আছে? টেকনিক। সেই টেকনিকটা কি, যে কোনো কিছু আমি ধরে ফেলতে পারি, আমি বুঝতে পারি যে লাইনটা এটা বুঝাচ্ছে। ভেরি গুড, এটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তার সাথে সাথে তুমি যদি
করা শিখো, তাহলে কিন্তু তোমার পরবর্তী লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমাকে তখন আর এই এইচএসসির অন্যান্য টপিকের দিকে এত বেশি কি করতে হবে না, বিশ্লেষণ করতে হবে না। তখন তুমি অনেক ধরনের গ্রামাটিক্যাল আইটেম এখানেই পেয়ে যাবে। তাহলে দেখো, হি শুড বি ড্যাশ টু হেল্প এনি ড্যাশ অফ ম্যান। তারপরে তুমি যদি অভিজাত বংশীয় হয়ে গর্বিত মনে করো নিজেকে, তাহলে তুমি কখনো কি করবে না, তুমি যেটা করবে না, ওই যে কেজিএফ আছে না, কেজিএফ মুভিতে দেখো একটা কি জানি বিজিএম বাজায়, খুব লাগে তাই না যখন তোমরা শুনো। এবং সেখানে কি দেখো যে একটা মায়ের হাত থেকে রুটি পড়ে গেছে, এবং রুটি পড়ে যাওয়ার পর কি হয়, ওই রুটিটা তোলার জন্য পুরো মানে রাস্তা ব্লক করে দেয় যে নায়কটা থাকে, এবং ব্লক করে সে কি করে, সেই রুটিটা মুছে তারপরে উঠায়। তো এখন যদি আমি বা তুমি থাকতাম, কয়জনই বা এই কাজটা আসলে করতাম? যদিও এটা একটা মুভি, ডিরেক্টর হয়তো সেট করছে, বাট আলটিমেটলি এরকম মানুষও আছে। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি অনেক নিজেকে উচ্চ বংশীয় মনে করো, তারপরেও কিন্তু তোমার এই ধরনের কাজ করা উচিত না যে তুমি মানুষকে উপকার করবে না। তোমার ভিতরে এই সফট ফিলিংসটা থাকতে হবে, এবং তার জন্য উঁচু বংশীয় হওয়াটা জরুরি না। তুমি যেই বংশীয় হও না কেন, তোমাকে এই মানবীয় গুণাবলীকে রাখতে হবে। তার কেন এই কথা বলা, হি শুড বি ড্যাশ টু হেল্প এনি ড্যাশ অফ ম্যান। তাহলে এখন আর লাইন বুঝতে কোনোই কঠিন নাই। এই যে প্রথমে আছে একটা রেডি, তাহলে হি শুড বি রেডি, হি শুড বি রেডি টু হেল্প। এই যে টু এর পরে হেল্প আছে, হেল্প হচ্ছে আমার ভার্ব ওয়ান, অর্থাৎ বেস ফর্ম। টু হেল্প এনি, এনি হচ্ছে একটা ডিটারমিনার, তাই না? সো এই যে ডিটারমিনার গুলো তোমাদেরকে জানতে হবে, এনি, সাম, মাচ, মোর, দা, এই এই এক্সেট্রা এক্সেট্রা ডিটারমিনারও তোমাদের কিন্তু ভালো করে শিখতে হবে, ঠিক আছে? সো হি শুড বি রেডি টু হেল্প এনি ড্যাশ অফ ম্যান। যে কোনো ক্লাসের যে কোনো বর্ণবাদ করা যাবে না। প্রথম দিন পড়াইছিলাম অ্যাপার্টহেইড, কে লড়াই করছিল? নেলসন ম্যান্ডেলা। সো এই যে উনারা বা উনাদের মতো অনেকেই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, সো এই বর্ণবাদটা শুধুমাত্র সাদা কালো না, অর্থাৎ উঁচু নিচু, ধনী দরিদ্র, এই সব কিছু মিলে এই বর্ণবাদ বা এই ধরনের এই কাস্টিং এর সিস্টেম গুলো এসে পড়ে। সো হি শুড বি রেডি টু হেল্প এনি ক্লাস অফ ম্যান। ওকে, নো প্রবলেম। দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং, এখান থেকে দুইটা জিনিস শিখাই। একটা হচ্ছে যে দেখো, দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং, স্বাভাবিকভাবে এই হুমটা কি হিসেবে ইউজ হয়েছে জানো? এই হুমটা হচ্ছে তোমাদের যেই প্রোনাউনের ভিতরে রিলেটিভ প্রোনাউন আছে, হুম, হুইচ, হু, এগুলো যখন বাক্যের মাঝখানে বসে সাধারণত, তখন এগুলোর এই রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করে, অর্থাৎ দুইটা আলাদা আলাদা মিনিংকে কি করে, একত্রিত করে, ঠিক আছে, কনটেক্সটে, অর্থের। তাহলে দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং মে বি ড্যাশ টু হিম, কি বলতেছে, মে বি ড্যাশ টু হিম বাই ড্যাশ। তাহলে দ্য ম্যান, যে মানুষটাকে সে হেল্প করতে যাচ্ছে, সে হয়তো তার কাছে অচেনা হইতে পারে বা তার থেকে অনেক ছোট হইতে পারে। তো সেই ক্ষেত্রে ইনফেরিয়র ওয়ার্ডটা ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। সো ইনফেরিয়র আর সুপেরিয়র, এই দুইটা ওয়ার্ড তোমরা শুনোনি এমন কেউ নাই, আই গেস। সো ইনফেরিয়র সুপেরিয়র ব্যবহারটা তুমি যদি বুঝো, তাহলে বুঝতেই পারবা যে ধরো প্রথমবার তুমি এটা করতেছো, তারপর তুমি ধরতে পারবে দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং মে বি ইনফেরিয়র। কি বলতেছি আমরা? ইনফেরিয়র। এখন কথা হচ্ছে, ধরো এটা তো বললাম যে দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং মে বি ইনফেরিয়র, কি এখানে ক্লু দেওয়া আছে, কিন্তু একটু চিন্তা করো তো ভাইয়ারা, ধরো এই জিনিসটাই ক্লু দেওয়া নাই, ধরে নাও এই জিনিসটাই ক্লু দেওয়া নাই, তাহলে তুমি কি অ্যান্সার দিতা? একদম অনেস্টলি আমাকে কি বল, তুমি কি অ্যান্সার দিতা যে দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং মে বি ড্যাশ টু হিম বাই ড্যাশ? ঠিক আছে, সো এই ক্ষেত্রে তুমি কি অ্যান্সার দিতা? আমি এখন একটু কমেন্টটা দেখতে চাচ্ছি যে তোমাদের মাথাটা কিভাবে কাজ করে। এতক্ষণ তো কাজ করাচ্ছিলাম যে উইথ ক্লুজ দেওয়া আছে, এখন বলতেছি যে ভুলে যাও, এই যে উপরের ইয়েটা ভুলে যাও প্লিজ, ভুলে গিয়ে অনেস্ট একটা রিভিউ দাও, আমাকে বলো চাইতে পারে বা এই ওয়ার্ডটা ইনফেরিয়র ছাড়া, ইনফেরিয়র ছাড়া, যে দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং মে বি ড্যাশ টু হিম বাই ড্যাশ। আমাকে একটু একটু দেখি আমাদের কমেন্ট সেকশন গুলোতে কারা কারা আমাদের সাথে আছে এবং কি বলতেছে। ওকে, সো একজন বলতেছে সবার কাছে কি সাউন্ড কেটে কেটে আসতেছে? আচ্ছা, কেটে কেটে তো আসার কথা না, ঠিক আছে, কেটে কেটে আসার কথা না, আই গেস তোমরা বুঝতেছো। একজন বলতেছে যে পুর ম্যান, আরেকজন বলতেছে হচ্ছে আননোন, বেশিরভাগই বলতেছে আননোন। ওকে, একটু ভাবি, the man whom he is helping may be unknown to him. Perfect, আননোন দিতে পারো, নো প্রবলেম এট অল। পুর টু হিম কখনো হয় না, তার কাছে গরিব মনে হইতে পারে, এটা হচ্ছে একটা সিমিংলি ধারণা যে তুমি এইভাবে চিন্তা করে নিতেছো, কিন্তু আসলে কি একটা মানুষ গরিব এইভাবে আমরা ধরে নেই। সো এই ক্ষেত্রে আননোনটা মোটামুটি কারেক্টই ধরা যায়। সো আর কেউ এনিওয়ান? আচ্ছা, একজন বলতেছে মেবি ডিফারেন্ট টু হিম। আচ্ছা, ডিফারেন্ট টু হিম যে ইস্মিতা যেটা বলতে চাচ্ছে, আলটিমেটলি ইনডিফারেন্ট টু নিয়ে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, কিন্তু ডিফারেন্ট টু বললে আসলে এটা তেমন কোনো মিনিংকে মানে সিম্পলিফাই করে না। সো এই ক্ষেত্রে ডিফারেন্টটাকে আমরা নিতে পারতেছি না। আর কেউ যদি আমাকে বলতে, আর কেউ এনিওয়ান?
স্ট্রেঞ্জার টু হিম, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে যারা স্ট্রেঞ্জার লিখতেছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া যারা ক্লাসে জয়েন করছো। সো ব্যাপারটা চিন্তা করো যে এইভাবে চিন্তা করতে হবে তোমাকে। তোমরা হয়তো ভাবছিলা ভাইয়া কি একটা স্লাইড আনছেন, স্লাইড আইনা মিয়া শুধু অ্যান্সার দিতেছেন, এই অ্যান্সার দিলেই হয়ে গেল, এটা তো আমরা বাসাই পারি। অবশ্যই এটা তোমরা বাসাই করতে পারো, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে তুমি হয়তো চিন্তা করো, আমি বলবো না যে এখানে যারা হাজার হাজার স্টুডেন্টস এখানে তোমরা যে চিন্তা করো না তা না, তোমরা অবশ্যই চিন্তা করো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা এইভাবেও চিন্তা করতে পারো, এইটুকুই হচ্ছে আমার ইচ্ছা, আর কিছু না। ওকে, সো ব্যাপারটা হচ্ছে দ্য to him by what ultimately birth, অর্থাৎ তার থেকে ওই জন্মগতভাবে হয়তো সাথে কি ইনফেরিয়র বা সুপিরিয়র দিয়ে ধনী দরিদ্র ব্যাপারটা বোঝায়, উঁচু নিচুর ব্যাপারটা বোঝায়, ঠিক আছে। সো এইখানে হচ্ছে হিম বাই বার্থ আমরা দিলাম। আর তুমি এখানে কি দিতে চাচ্ছ, দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং মে বি আননোন মে বি স্ট্রেঞ্জার টু হিম বাই কি নেচার দিতে পারো তুমি এখানে, যদি এখানে কোনো ক্লুজ না থাকে। সো এইভাবে করে চিন্তা করতে পারে ভাইয়ারা। শুধুমাত্র ওয়ান ওয়ে রিডিং করলে হবে না, ওয়ান ওয়ে স্টাডিং করলে হবে না। ওয়ান ওয়ে স্টাডিং তোমার আমার জন্য খুবই হার্মফুল, খুবই প্যারা পড়ে যাওয়া, কিন্তু আলটিমেটলি তোমার কাজে লাগবে না। সো ওইটা যদি কাজেই না লাগে তাহলে ওই পড়ার কি লাভ, তাই না? সো একটু চিন্তা করো, আমাকে জানাও যে তোমরা কি এইটা কমফোর্টেবল ফিল করতেছো কিনা, বা তোমরা কি একটু নতুন করে ভাবনা চিন্তা করতেছো কিনা। অ্যাটলিস্ট একজন বা দুইজন এইটা শুনলো আমি অনেক অনেক মানে স্যাটিসফাইড থাকবো যে না, অ্যাটলিস্ট আমি তোমাদেরকে যাই বলতেছি তোমরা কিছুটা হইলেও সেটাকে নিতে পারতেছো। তারপরে দেখো, বাট আফটার অল, তারপরে বলতেছি কি কিন্তু সর্বোপরি হি ইজ এ ম্যান, কি বলতেছে, সে হচ্ছে একজন মানুষ। অর্থাৎ তুমি ধনী দরিদ্র উঁচু নিচু এভাবে চিন্তা কইরো না, কারণ সে হচ্ছে দিন শেষে একজন মানুষ। সো হি হ্যাজ দ্য ড্যাশ ব্লাড, কথাটা বুঝছো, তার আছে, বলি না আমরা বাংলায়। দেখো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ার জন্য তুমি তোমার বন্ধুর সাথে যত কথোপকথন করো না, অনেক গুরুত্বপূর্ণ, ট্রাস্ট মি। আজকে থেকে একটু ভাইবো, অনেক চিন্তা করো তো, অনেক ভাবনা করো, অনেক ম্যাথমেটিক্স, অনেক অনেক ইসলামিক স্টাডিজ, হিস্ট্রি, অনেক কিছু পড়ছো, ইংলিশটাও যখন পড়ো একটু ভাইবো যে তোমার বন্ধুর সাথে বা তোমার কোনো রিলেটিভস সাথে যখন চিন্তা করো বা কথাবার্তা বলো, তখন কিন্তু এই ধরনের কথা বলো যে আরে ভাই এইভাবে ভাবেন কেন, ও তো আমাদের মতো, আরে একই রক্ত মাংসের গড়া মানুষই তো আমরা, তাই না? এই লাইনটা অনেকেই বলো না তোমরা, তাই না? সো এইখানে তাই বুঝাইছে, হি হ্যাজ দ্য সেম ব্লাড, তারও আছে একই রক্ত, তার রক্ত তো কালো না, তার রক্ত তো টিকটিকির মতো সাদা না, তার আছে একই 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 রক্ত, রাইট, এবং ফ্লেশ অর্থাৎ মাংস, অ্যাজ দ্য অ্যাবাভ ড্যাশ ম্যান। এখন হচ্ছে এইখানে খেয়াল করো, অ্যাজ দ্য অ্যাবাভ ড্যাশ ম্যান, তাহলে হি হ্যাজ দ্য সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ অ্যাজ দ্য অ্যাবাভ। এখন বুঝার চেষ্টা করো, এইখানে জিনিসটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে কি, যে হি হ্যাজ দ্য সেম ব্লাড এন্ড ফ্লেশ অ্যাজ দ্য অ্যাবাভ মেনশন ম্যান যদি বলি, তাহলে কিন্তু আলটিমেটলি আমার কি হচ্ছে না, তাহলে আলটিমেটলি আমার এই বাক্যটার ভিতরে এই ফিল ইন দ্য গ্লাসটা পূরণ হচ্ছে না। তুমি সেম এখানে লেখলা, নো প্রবলেম, কিন্তু এইখানে তুমি শুধু মেনশন লেখো, MENTION, তাহলে তুমি এইখানে একটু খেয়াল করো, এখন একটু বোঝার চেষ্টা করো যে মেনশনটা কি। মেনশন না, আমরা বলি না যে এই তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও, এই তোমার ফ্রেন্ডকে বলো মেনশন করো, ক্লাস শুরু হয়ে গেছে চলে আসো সবাই। সো মেনশন ব্যাপারটা কি, মেনশন ব্যাপারটা হচ্ছে যখন তুমি মেনশন মিনিং বের করো, অর্থাৎ কাউকে কি করা, উল্লেখ করা, কাউকে কোনো কিছুতে টাচ দেওয়া, কাউকে একটু নক দেওয়া। সো এখন এইটা কি, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আলটিমেটলি নাউন। সো নাউনটা যখন মেনশন থেকে মেনশন হয়ে যায়, তখন এইটা আলটিমেটলি হয়ে যায়, এইটা আমাকে বুঝতে হবে। সো এই জিনিসটা আমরা একটু পরে শুরু করব পড়া। সো স্বাভাবিকভাবে বুঝতে হবে যে মেনশন আর মেনশন এক জিনিস না। আর এইখানে কি আছে, যে হি হ্যাজ দ্য সেম ব্লাড এন্ড ফ্লেশ অ্যাজ দ্য অ্যাবাভ ড্যাশ ম্যান। আলটিমেটলি এই যে হ্যাজ আছে, এই যে আমাদের একটা পারফেক্ট কি আছে, পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার আছে, এইটা এখানে কাজে লাগবে, যে অ্যাজ দ্য অ্যাবাভ মেনশনড ম্যান। গতকাল তোমরা ভয়েস চেঞ্জ পড়াইছো, তোমাদের আপু অনেক সুন্দর করে ভয়েস পড়াইছে, এবং তোমরা অনেক ভালো ভালো রেসপন্স করছো, আমি দেখছি ক্লাসটা। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই জিনিসগুলোকে কাজে লাগাও, ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, সবগুলাকে একত্রিত করো। আলটিমেটলি যখন একত্রিত করতে তখনই তোমার লাভ, তখনই তুমি দেখবা যে তুমি একটু ডিফারেন্ট, তুমি সবার চেয়ে একটু ডিফারেন্ট। তুমি আলটিমেটলি যখনই একটু ডিফারেন্ট হবা, তখনই তোমাকে কি করবে মানুষ, তোমাকে একটু কি করবে, আলাদা করে গুরুত্ব দিবে। তখন তুমি তোমার যারা অনুজ আছে তাদেরকে শিখাইতে পারবা, তখন আর আমাকে শিখাইতে হবে না তোমার, বা আমাকে শেখানো না, মানে দিক নির্দেশনা দিতে হবে না, ঠিক আছে। তো এই মেনশনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা তোমাদেরকে পড়িয়েছিলাম যে মাঝে মাঝে আমাদের যে পাস্ট পার্টিসিপল গুলো আছে, সেই পাস্ট পার্টিসিপল ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, তাই না? পাস্ট পার্টিসিপল ক্যান অ্যাক্ট, কি বলতে আমরা, অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। সো এই ছোটখাটো জিনিসগুলো মাথায় রাখবা, এগুলো কোনো মুখস্থ রাখতে হবে এমন কিছু না, এগুলো কিছু না, জাস্ট যখনই যাই পড়তেছো
বি কেয়ারফুল যে তুমি কি পড়তেছো, তুমি কতটুকু জানতেছো, তোমার কতটুকু জানা হচ্ছে, ঠিক আছে? সো বলো কারা কারা বোর হয়ে গেছো এবং কারা কারা পরবর্তী সেগমেন্টের জন্য রেডি আছো, এন্ড কারা কারা আজকে নতুন করে এটাকে ভাবনা চিন্তা করছো, আর কারা কারা অলরেডি ভাবনা চিন্তা করছো, তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই যে তোমরা অলরেডি এক স্টেপ এগিয়ে আছো তোমাদের অনেক অনেক ফ্রেন্ডদের থেকে। সো একটু করে আমি দেখি 30 সেকেন্ড, সময় নষ্ট করব না, আমি একটু দেখবো যে তোমরা আসলে ক্লাসে কতটুকু মনোযোগ দিচ্ছ এন্ড আসলে এই ক্লাসটা তোমরা বুঝতে পারতেছো কিনা। ওকে, সো একটু দেখি কি বলতেছে। ওকে, মেনশন রুলে কিন্তু ভেরি গুড, একজন সম্পূর্ণ অ্যান্সার দিয়ে দিছো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে ভাই, রাতে আর ক্লাস নিয়ে না, রাতে নেটের স্পিড অনেক কম থাকে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি এটা নিয়ে সিরিয়াসলি বসবো, আজকে রাত্রেই বসবো এবং কিভাবে করবো, ঠিক আছে? ওকে ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন? আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, আজকের হেডলাইন কালকে থেকে আর ভাইয়া পড়াবে না, নিজে থেকে পড়তে হবে, কোনো সমস্যা নেই। তোমরা যদি নিজে থেকে নিজেরা বস হও, আমি তোমাদেরকে সেলুট করি, এই যে, ঠিক আছে, আই সেলিউট ইউ পিপল। ওকে ওকে, ঠিক আছে, রেডি আছি ভাইয়া। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য কোন গ্রামার টপিকস ক্লিয়ার আইডিয়া রাখতে হবে? এক্ষুনি বলতেছি বাবা, এক্ষুনি বলতেছি, একদম এক্ষুনি বলতেছি। সো এইটা ছিল আমাদের জন্য একটা জাস্ট কি, এইটা ছিল জাস্ট আমাদের জন্য ওই যে স্টার্টার প্যাক। তোমরা রেস্টুরেন্টে যাও, রেস্টুরেন্টে গিয়ে স্টার্টার খাও, এই সেই খাও, অন্থন খাও, কিছু ড্রিঙ্কস খাও, ওয়েলকাম ড্রিঙ্কস। সো এগুলো ছিল এইটা, জাস্ট আমরা বুঝলাম, একটু বোঝার চেষ্টা করলাম এবং আমাদেরকে ওই যে আমাদের ব্রেইনটাকে একটু কি করলাম, একটু নার্চার করলাম। সো আমাদের যে ক্লোজ টেস্ট গুলো আছে, এখন তুমি এইভাবে ক্লোজ লেখো আর তুমি এইভাবে লেখো, এক এক বইয়ে একভাবে লেখা। সো আমি দুইটাই লিখে দিলাম। সো ক্লোজ টেস্ট গুলা লেখার জন্য যেটা হচ্ছে আমাদেরকে বলতেছি, 4 প্রকারের পার্টস অফ স্পিচ সম্বন্ধে অবগত থাকতে হবে। কি থাকতে হবে? অবগত থাকতে হবে। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে আমরা জানি বেসিকলি 8 ধরনের হয়ে থাকে। সেই 8 ধরনের ভিতর থেকে আমাদের কয় ধরনের পার্টস অফ স্পিচ সম্বন্ধে জানতে হবে? আমাদেরকে 4 ধরনের পার্টস অফ স্পিচ সম্বন্ধে একদম ভালো ধারণা রাখতে হবে। তার মানে কি বাকিগুলো না জানলে হবে না? এরকম কোনো কথা নাই, বাকিগুলো তো আমাদেরকে জানতে হবে। কিন্তু তোমরা যখন এই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবা, তখন এই পার্টস অফ স্পিচ গুলো সবচেয়ে বেশি গুরুত্ব লাগবে। কোনগুলো তোমরা সবাই জানো, সবসময় বলি, একটা হচ্ছে নাউন। প্রথমটা হচ্ছে কি? নাউন। এবং শুধু নাউন জানলেই তা হয় না, নাউনের যে কনক্রিট নাউন আছে, নাউনের যে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, ওই কনক্রিট নাউনের যে আবার 4 প্রকার নাউন আছে, এগুলো তোমাদেরকে জানতে হবে। এবং তোমাদেরকে বারবার বলতেছি যে তোমরা জয় স্যারকে একটু রিকোয়েস্ট করো, তোমরা হচ্ছে প্রভাবকে রিকোয়েস্ট করো, বলো যে আমাদের জন্য জিরান পার্টিসিপলের উপর একটা আলাদা ক্লাস নেন, আমাদেরকে পার্টস অফ স্পিচের উপর একটা আলাদা ক্লাস নেন, আমাদেরকে একটু ডিটারমিনারের উপর একটা আলাদা ক্লাস নেন, একটা ফ্রেজের উপর একটা আলাদা ক্লাস নেন। দেখো না তোমাদের তখন গ্রামার পড়ার মজাটা কত বেশি আসে। আমাদের একটু ক্লজের উপর ক্লাস নেন, আমরা একটু অ্যাডভার্বিয়াল ক্লজ শিখি, আমরা একটু অ্যাডজেক্টিভ ক্লজ শিখি। জাস্ট বিলিভ মি, ট্রাস্ট মি, যে তোমাদের চিন্তা ভাবনা পাল্টা যাবে। আমি পারতেছি না, বিকজ আমি তো ফার্স্ট পেপার পড়াবো নাকি এগুলো দেখাবো, কারণ এগুলো সবই সেকেন্ড পেপার আন্ডার আসে। তো আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করবো, তোমরা ওগুলো ভাইয়াদেরকে বলবা, কারণ এটা আমাদের লং একটা মানে কোর্স। তো ভাইয়ারা বললে অনেক খুশি হবেন, আপুদের বললে অনেক খুশি হবেন, এবং খুশি নিয়ে তোমাদেরকে অনেক বেশি এফোর্ট দেয়, আরো বেশি বেশি করে তোমাদের পড়াবেন। তো এটা তোমাদের কাছে অনুরোধ থাকবে, যেটা বলবা প্লিজ, ঠিক আছে? সো নাউন, নাউনের সাথে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ আমাদের জানতে হবে, তার সাথে সাথে ভার্ব, ভার্ব না জানলে তো কোনো অবস্থাই নাই। দেন হচ্ছে অ্যাডভার্ব। এখন যেইটা হচ্ছে আমাদের প্রবলেম করে না, যে এই 4টার বাইরে অনেক সময় তোমরা ক্লাস 9-10-এ যেটা পাইছো এক্সট্রা, সেটা হচ্ছে প্রিপোজিশন আর আর্টিকেল। প্রিপোজিশন আর আর্টিকেল, এইটা ছিল অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 9-10-এর একটা ব্যাপার, অর্থাৎ ক্লাস 9-10-এ তোমাদের এইটা হচ্ছে অনেক বেশি মানে দরকার ছিল, কিন্তু আলটিমেটলি ইন্টারে আমাদের প্রিপোজিশন আর আর্টিকেল কোনো প্রয়োজন নাই। তুমি যদি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব গুলো বুঝতে পারো, এবং যেটা বেসিকলি তোমরা করে বুঝো এবং জানো, কিন্তু যেটা জানো না সেটা হচ্ছে একদম কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার কাট জানো না, এবং এই জন্য তোমাকে কি করতে হয়, একটু ভুগতে হয়, দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় যে ভাই কি করবো। তো দেখো, আমি তোমাদেরকে একটু 4টা সেন্টেন্স লেখা ট্রাই করি। দেখো, ড্যাশ বললাম, ড্যাশ ইজ ইম্পর্টেন্ট। কি বললাম? ড্যাশ ইজ ইম্পর্টেন্ট। কথাটা বুঝছো? ড্যাশ ইজ ইম্পর্টেন্ট। এবং আমি তোমাকে এখানে লিখে দিলাম কনস্ট্রাক্ট। কি লিখে দিলাম? কনস্ট্রাক্ট। ওকে, দেন এটা ছিল আমার 1 নম্বর বাক্য। আচ্ছা, 2 নম্বর বাক্য বলতেছি কি, হিজ আইডিয়া ইজ ড্যাশ। এইখানেও আমি লিখলাম কি, কনস্ট্রাক্ট। আবার আমি লিখলাম 3 নম্বর, সেটা হচ্ছে হি থিংস। কি বলতেছি? হি থিংস ড্যাশ। আবারও এখানে লিখলাম হচ্ছে কনস্ট্রাক্ট। তারপর লাইনটা লিখলাম হি ক্যান ড্যাশ ইট। আবারও এখানে লিখলাম কনস্ট্রাক্ট। সো আলটিমেটলি আমাকে বলো, তোমরা সবাই জানো যে কনস্ট্রাক্ট মানে কি?
আলটিমেটলি এটা হচ্ছে একটা ভার্ব। আর এটা মানে হচ্ছে কোনো কিছু সম্পাদন করা, কাজ। অর্থাৎ কি কাজ করা? কোনো কিছু তৈরি করা, কোনো কিছু তোমার সামনে কি করে নিয়ে আসা, তৈরি করে নিয়ে আসা। সো এই কনস্ট্রাক্টর অবশ্যই কি আছে? নাউন ফর্ম আছে। কনস্ট্রাক্টর অবশ্যই কি ফর্ম আছে? অ্যাডজেক্টিভ ফর্ম আসে। কনস্ট্রাক্টর অবশ্যই কি ফর্ম আছে? একটা অ্যাডভার্ব ফর্ম আসে। আবার কনস্ট্রাক্টর নিজে একটা ভার্ব ফর্ম। কিন্তু মাঝে মাঝে কিছু শব্দের হয়তো অ্যাডভার্ব নাও থাকতে পারে, হয়তো এটার অ্যাডজেক্টিভটা এতটা ক্লিয়ার নাও হইতে পারে। আলটিমেটলি ওই যে পাস্ট পার্টিসিপল অ্যাক্ট এজ অ্যান অ্যাডজেক্টিভ এরকম হইতে পারে। সো আমাকে কি করতে হবে? আমাকে বুঝতে হবে যে আসলে কিভাবে করে আমরা এগুলো ধরতে পারি। তার জন্য তোমাদেরকে বলেছিলাম যে কাইন্ডলি এই রোজার সময়, গত প্রবলেম সলভিং ক্লাসে বলেছিলাম, কারা কারা ক্লাসে ছিল আমার মনে নাই, বাট যারা যারা ছিল তাদের মনে রাখা উচিত ছিল যে তোমাদের বলেছিলাম যে রোজার ভিতরে যে সাফিক্স এন্ড প্রিফিক্স খুব ভালো মতো দেখতে। কারণ সাফিক্স এন্ড প্রিফিক্স যদি ভালো মতো না দেখো, আলটিমেটলি তোমার এই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইভেন তুমি যখন লিখবা ফ্রি হ্যান্ড বুঝবা তখন যে কত ওয়ার্ড তুমি খুঁজে পাচ্ছ না, অথচ ওয়ার্ড গুলো তুমি একটু ভালো মতো চর্চা করে আসলেই তুমি অনেক মানে এক্সট্রা একটা কি করতে পারতা, এফোর্ট দিয়ে লিখতে পারতা। সো খেয়াল করো, ড্যাশ ইজ ইম্পর্টেন্ট। বাক্যের শুরুতে সাধারণত আমরা কি বসাই? আমরা নাউন অথবা প্রোনাউন বসাই, তবে মাঝে মাঝে অ্যাডভার্বও বসে, সেটা অন্য কেস, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। সো নাউন প্রোনাউনের ভিতরে আমাদের এখানে নাউনটাই ভাবতে হবে, যেহেতু আমার ভার্ব আছে। ভার্বের একটা ফর্মকে তুমি যদি কি করো, আই ও এন দিয়ে যোগ করো, তখন সেগুলো কি হয়ে যায়? তখন সেগুলো নাউন হয়ে যায়। তাহলে আলটিমেটলি এটার অ্যান্সারটা কি হওয়া উচিত? এটার অ্যান্সারটা হওয়া উচিত যে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? কনস্ট্রাকশন ইজ ইম্পর্টেন্ট। ওকে, দেন কি আছে দেখো, হিজ আইডিয়া ইজ। হিজ আইডিয়া ইজ, তাহলে বুঝার চেষ্টা করো, ইজ হচ্ছে আমার এখানে অক্সিলারি ভার্ব, হিজ আইডিয়া হচ্ছে আমার আলটিমেটলি সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে তার আইডিয়াটা কি? আমি বলেছি তোমাদেরকে মাঝে মধ্যে আর্টিকেলের পরে অথবা সাধারণত অক্সিলারি ভার্বের পরে যদি সেটা তুমি কল্পনা না করো যে আমার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, যেমন ইজ প্লেইং, এম প্লেইং, ওয়ার প্লেইং, ওয়াজ প্লেইং, উইল বি প্লেইং, এরকম যদি না হয়, আলটিমেটলি এখানে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। আর অ্যাডজেক্টিভটা কিভাবে হয় জানো? এটার সাথে আই ভিই যোগ করে, ঠিক আছে? এবং এই মেনশন তোমাদেরকে বলছি অ্যাডজেক্টিভ, ঠিক না? দেন হচ্ছে এরকম করে হাজার অ্যাডজেক্টিভ তুমি পেতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে কি হয়? আলটিমেটলি যে মেনশন হয়ে যায় আমার অ্যাডজেক্টিভ, আর মেনশন হয়ে যায় নাউন। তাহলে এই যে মেনশন আই ও এন, আমি বুঝতেই পারি এটা হচ্ছে আমার একটা নাউনকে ইন্ডিকেট করে। কনস্ট্রাকটিভ হয়ে গেছে, সো কনস্ট্রাকটিভটা একটা অ্যাডজেক্টিভকে করে। সো আমরা কিন্তু অনেকে অনেক অ্যাডজেক্টিভ পারি না, কারণ আমাদের অ্যাডজেক্টিভটা গুড, ওয়েল, ব্যাড এগুলোর ভিতরেই সীমাবদ্ধ। আমিও অনেকটা সময় পর্যন্ত এই গুড, ওয়েল, ব্যাড এগুলোতে সীমাবদ্ধ ছিলাম। কিন্তু আলটিমেটলি তোমাকে যদি আদৌ তোমাকে যদি উন্নতি করতে হয়, তোমাকে যদি শিখতে হয়, তাহলে তোমাকে অ্যাডজেক্টিভ সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। সো হিজ আইডিয়া ইজ কনস্ট্রাকটিভ, অর্থাৎ তার আইডিয়াটা কিছুটা যুক্তিসঙ্গত এবং অলরেডি সে কি করে ফেলছে, এটাকে মোটামুটি অনেক চিন্তা ভাবনা করে ফেলেছে, এবং এইটাকে আমরা বলতেছি কনস্ট্রাকটিভ। এবং সেটাকে একটু ফলশ্রুতিতে এটা 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 হয়তো কোনো ফলদায়ক হইতে পারে, এটাও আমরা বোঝাচ্ছি এই লাইনটা দিয়ে। দেন হি থিংস, এই থিংসটা হচ্ছে কি? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে হচ্ছে এস বাই এস যুক্ত হচ্ছে, তাহলে ভার্ব আসছে। সো ভার্বের পরে সাধারণত কি হয় জানো? ভার্বের পরে তোমরা অলরেডি মডিফায়ারের ক্লাস করছো না? স্যার মডিফায়ারের ক্লাস অনেক সুন্দর করে নিছে যায় স্যার। সো সেখানে কি হয়েছে যে ভার্বের পরে সাধারণত আমরা কি করি? পোস্ট মডিফাই করি হচ্ছে কাকে দিয়ে? আমরা করি হচ্ছে অ্যাডভার্ব দিয়ে। তাহলে কনস্ট্রাক্ট ছিল, এখানে কি হবে? কনস্ট্রাকটিভলি। এই যে ওকে, আমি অলরেডি চলে আসছি। বিদ্যুৎ চলে গেছে, তাই হচ্ছে এরকম ভয়ানক চেহারা দেখা যাবে। তোমরা সাউন্ডটা স্পষ্ট শুনতে পারতেছো কিনা সেটা আমাকে বলো। আর যদি সেটা শুনতে পারো তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে তোমাদেরকে পড়াইতে পারি। রাইট? আটকে গেছে না কি হইলো? আমাকে বলো যে তুমি আমাকে দেখতে পারতেছো তো? আমি অলরেডি কি করছি, তোমার আমাদের
শেয়ার হয়ে গেছে স্ক্রিন। সো আমাকে শুনতে পারতেছো কিনা, আমাকে দেখতে পারতেছো কিনা, জাস্ট এইটুকু আমাকে বলো, দেন ইট উইল বি অল রাইট। আমরা শুরু করে দিতে পারি। সো আমাকে বলো, আমাকে দেখতে পারতেছো? সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, শুনতে পারতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আটকে গেছে একজন বলতেছে, সো বলো। কি ভাই, বিদ্যুৎ চলে গেছে ভাইয়া, সরি, আমি মোবাইল নেটওয়ার্কে চলে আসছি। সো ক্লাস করতে হবে, ক্লাস ছাড়া চলা যাবে না, রাইট? একজন বলতেছে শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, লোডশেডিং, হ্যাঁ লোডশেডিং এর প্যারাগ্রাফটা তোমরা পড়ে ফেলবা, কারণ লোডশেডিং হচ্ছে আমাদের জন্য খুবই খুবই ডেঞ্জারাস একটা জিনিস, তাই না? এবং সেটা হচ্ছে আজকে আমি যে অলরেডি দেখতে পারতেছি, সো লোডশেডিং হয়ে গেছে, কিছু করা নাই। তো যেটা বলতেছিলাম যে এই যে রুলস গুলা, এগুলো যদি তুমি শিখতে পারো, এগুলাকে যদি তুমি কি করতে পারো, এগুলাকে যদি তুমি আত্মস্থ করতে পারো, দেন হচ্ছে তোমার জন্য খুবই ইজি হয়ে যায় ব্যাপারগুলো, ঠিক আছে? সো যেটা দেখতেছিলাম যে হি থিংস হোয়াট, হি থিংস কনস্ট্রাকটিভলি। তাহলে এই যে পিপি পোস্ট মডিফাই করছে কি, এই যে আমার ভার্বটা হচ্ছে অ্যাডভার্বকে পোস্ট মডিফাই করছে। দেন দেখো হি ক্যান, আমি আগেই বলছি যে মোডাল ভার্ব গুলা দে আর রিয়েলি ইম্পর্টেন্ট। অনেক সময় মোডাল ভার্বকে মোডাল অক্সিলারিও বলা হয়, এবং মোডাল ভার্ব গুলার পরে যে জিনিসটা হয়, মোডাল ভার্ব গুলার পরে নর্মাল যে মেইন ভার্বটা বসে, কি বসে? মেইন ভার্ব। এই মেইন ভার্বটা হচ্ছে কি বসে? সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো খেয়াল করো, হি ক্যান ড্যাশ ইট। সো আলটিমেটলি সে এটা তৈরি করতে পারে। সো সে যদি এটা তৈরি করতে পারে, এইখানে জাস্ট আমি অ্যান্সার লিখবো কনস্ট্রাক্ট, এনাফ, আর কিছু লাগবে না। সো এই চারটা ছিল একটা বেসিক জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য, যে একটা পার্টিকুলার ওয়ার্ড কিন্তু চেঞ্জ হইতে পারে, এবং চেঞ্জ হয়ে সে কত ধরনের চেঞ্জ তোমাকে দিতে পারে, সেইটাই হচ্ছে তোমাকে এখানে মোক্ষম জিনিসটা, অর্থাৎ তোমাকে বোঝানোর জন্য এখানে সেটাই ট্রাই করা হয়েছে। ওকে, সো এর বেশি আসলে কিছুই না। সো আলটিমেটলি যদি এখন চলে যাই যে আলটিমেটলি যে কিভাবে করব, তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে এখন যে ভাইয়া লাইন বাই লাইন কি আমরা জানতে পারি? 100% আমরা শিখতে পারি। আমরা শিখতে পারি কিভাবে নাউন গুলো বসে, আমরা শিখতে পারি কিভাবে ভার্ব গুলো বসে, ঠিক আছে? সো এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে এখন থেকে দেখবো। সো আমাদের প্রথম যেটা করব সেটা হচ্ছে নাউনের ব্যবহার। কি পড়বো? নাউনের ব্যবহার, ঠিক আছে? নাউনের ব্যবহার। সো বাক্যের শুরুতে নাউন বসে না এমন তো কোনো কথা নেই, বাক্যের শুরুতেই নাউন বসে। সো আমি যদি তোমাদেরকে একটা সাবজেক্ট এইভাবে এইভাবে একটা সেন্টেন্স তৈরি করি, সাবজেক্ট এইভাবে রেখে, যে ড্যাশ, এইভাবে আমি লিখতেছি হচ্ছে এডুকেট। কি বলতেছি আমি? এডুকেট, যেটা আলটিমেটলি একটা ভার্ব। সো ড্যাশ ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, ব্যাকবোন অফ নেশন। খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো যে এডুকেট, এটা ভার্ব আছে, ভার্বকে আমার কি করতে হবে? আলটিমেটলি ভার্বকে আমাকে নাউনে পরিণত করতে হবে, কারণ এই সেন্টেন্সটা তুমি ছোটবেলা থেকে শিখতেছো। সো এটা তাহলে তুমি জানো যে আসলে এডুকেট কোনটা, তুমি খুব ভালো মতোই জানো কোনটা হচ্ছে এডুকেশন, তাই না? সো আলটিমেটলি তুমি নাউন হিসেবে, ওই যে বললাম যে আই ও এন যোগ করো, এই জন্য বলছিলাম যে সাফিক্স প্রিফিক্স ভালো মতো পড়ো। কারণ আমার যদি এরকম সম্ভব হইতো যে আমাকে এক্সট্রা আরো 5টা ক্লাস বা 6টা ক্লাস দিছে, তাহলে আমি হয়তো ট্রাই করতাম যে এই যে ফ্রেজ, ডিটারমিনার, ক্লজ, তারপর হচ্ছে তোমার অন্যান্য যতগুলো আইটেম আছে সবগুলো দেখানোর, পার্টস স্পিচ। সো এটা কি হচ্ছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ এইখানে আমি লিখে দিব এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। খুবই ইজি ছিল, খুবই ইজি। তাহলে প্রথম কথাটা কি? প্রথম কথা হচ্ছে বাক্যের শুরুতে অনেক সময় সেন্টেন্সের সাবজেক্ট এইরকম করে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? সেন্টেন্সে যখন সাবজেক্ট থাকে, সেন্টেন্সে যখন এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সাবজেক্ট হিসেবে, ঠিক আছে? সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। আবার অনেক সময় অবজেক্ট হিসেবেও তো থাকতে পারে, তাই না? সাবজেক্ট হিসেবেই যে নাউন হয় এমন তো কোনো কথা নাই ভাইয়া। সো অবজেক্ট হিসেবেও থাকতে পারে। তাহলে আমরা দেখলাম উই গেইনড, কি বলতেছি? উই গেইনড। আমরা তো অনেক কষ্ট করে কি করছিলাম? আমাদের স্বাধীনতা অর্জন করছি, তাই না? সো উই গেইন ড্যাশ, উই গেইন ড্যাশ ইন 1971। এই যে এই জিনিসটা তোমরা অনেকে ভুল করো, বড় কোনো সালের ক্ষেত্রে সবসময় ইন বসাইবা, সময়ের ক্ষেত্রে কি বসাইবা? অ্যাট বসাবা, যেমন অ্যাট 7 PM, তাহলে অ্যাট বসে সময়ের ক্ষেত্রে, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝতে পারো। অন হচ্ছে একদম ফিক্সড করে যদি কোনো সময় বসাও তখন অন বসে। তাহলে খেয়াল করো, উই গেইনড, আমার এখানে বাক্যে শুরুতে কি আছে? প্রোনাউন হিসেবে একটা সাবজেক্ট আছে, দেন এখানে একটা V2 আছে যেটা হচ্ছে আলটিমেটলি একটা মেইন ভার্ব, সেইটা আমাকে কি আছে? এখন এখানে আমাকে বসাইতে হবে কি? একটা আলটিমেটলি নাউন। তাহলে এখানে আমি কোনো ক্লু দিলাম না, কারণ তুমি আমি আমরা সবাই জানি আমরা স্বাধীনতা অর্জন করছি, আর স্বাধীনতা, স্বাধীন হওয়া এক জিনিস না। সো একটা খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। কি বলতে হবে? ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? সো উই গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। তাহলে অবজেক্ট হিসেবেও নাউনটা ইউজ হইতে পারে, আবার সাবজেক্ট হিসেবে ইউজ হইতে পারে। তাহলে এই হয়ে গেল আমাদের নাউনের যে প্রথম ব্যবহারটা, অর্থাৎ প্রথমবার আমরা যে ব্যবহারটা করলাম, এই ব্যবহারটা থেকে আমরা এইটুকু বুঝতে পারতেছি যে নাউনটা সাধারণত বাক্যের বেসিকলি এই দুইটা জায়গায় বসে, ঠিক আছে? বেসিকলি বাক্যের এই দুইটা জায়গায় সাধারণত
তাহলে খেয়াল করো যে বেসিকলি যখন এই দুইটা জায়গায় বসে তার মানে আরো অনেক জায়গায় বসে, তাহলে চলো আমরা একটু দেখি যে আর কোথায় কোথায় নাউন বসতে পারে ইজিলি। তাহলে খেয়াল করো যে নাউন যদি বসতে যায় তখন আমরা দেখব যে ধরো নাউনকে আমরা বলতেছি যে প্রিপোজিশনের পর গ্যাপ থাকলে। এখন কথা হইলো ভাইয়া আপনি তো বললেন যে প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় ভাইয়া, আমি প্রিপোজিশনের পরে বলি নাই, কিন্তু এই যে পেশটা লেগে যায়, কারণ ইজ আর ইন তো সমান না, তাই না? ইজ আর ইন কি সমান? এটার ভিতরে পার্থক্য আছে না, তফাৎ আছে না? কই ইজ হচ্ছে একটা তোমার অক্সিলারি ভার্ব, আর সেইখানে ইন হচ্ছে একটা প্রিপোজিশন। সো ইজ আর ইনের ভিতরে একটা বিস্তর তফাৎ আছে। সো এই প্যাচগুলো লাগানো যাবে না। সো আমি পরের নিয়মটা কি বলতেছি, যে প্রিপোজিশনের পর গ্যাপ থাকলে, তাহলে আমি লিখে ফেললাম যে প্রিপোজিশন এর পর গ্যাপ থাকলে, কি থাকলে? গ্যাপ থাকলে। বোঝার চেষ্টা করো, প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে সাধারণত নাউন ফর্ম বসে। কি বসে? নাউন ফর্ম বসে। ঠিক আছে, নাউন ফর্ম। তাহলে এখন খেয়াল করো যে প্রিপোজিশনের পর গ্যাপ থাকলে নাউন ফর্ম বসে। তাহলে একটা লাইন লিখি, ধরো আমি লিখছি দা শহীদ মিনার। কি লিখতেছি আমি? দা শহীদ মিনার ইজ, ইজ দা, ঠিক আছে, ইজ দা সিম্বল, সিম্বল অফ ড্যাশ। তো ধরো আমি এটা ক্লোজ টেস্ট উইথ ক্লুজ যখন করাচ্ছি, তোমাকে একটা ক্লু তো আমি দিতেই পারি। সো দা শহীদ মিনার ইজ আ সিম্বল অফ ড্যাশ। তারপরে আমি বললাম যে আরো কমা দিয়ে ড্যাশ, এইখানে আমি ড্যাশ দিলাম, তোমাকে লিখে দিলাম স্ট্রং। কি লিখে দিলাম? স্ট্রং। এবং বললাম এন্ড, কি বললাম? এন্ড ড্যাশ, এবং এখানে লিখে দিলাম হচ্ছে ইউনাইটেড। অদ্ভুত না? যা দা শহীদ মিনার ইজ দ্য সিম্বল অফ, বোঝার চেষ্টা করো, অফটা যদি আমার প্রিপোজিশন হয়, দা শহীদ মিনার ইজ দ্য সিম্বল অফ ড্যাশ, তাহলে অফের পরে সাধারণত আমরা কি ফর্ম বসাবো? অফটা হচ্ছে একটা প্রিপোজিশন। তুমি আমি খালি চোখে বুঝি তো এটা, এটা তো আমরা বুঝি যে অফটা হচ্ছে একটা প্রিপোজিশন। সো এখানে খেয়াল করো, ফ্রি, ফ্রি হচ্ছে একটা ভার্বের মতো ইউজ করছে, ফ্রি হিম। অনেক সময় ভার্বটা কি হয়, আমরা যখন এই যে এই জিনিসগুলো জানতে হবে, যখন তুমি ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করো, ইম্পারেটিভ সেন্টেন্স, তখন তুমি কি বলো? বলো ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, ফ্রি হিম। এই যে কথাগুলো বলি, এই কমান্ডগুলো যে আমরা দেই, বা আমরা অনুরোধমূলক বাক্য বলি, বা আদেশ উপদেশ যাই বলি, তখন ভার্বগুলো আলটিমেটলি সামনে এসে পড়ে না? তাহলে খেয়াল করো, তাহলে এই যে সিম্বল অফ, অফের পরে সাধারণত ভার্ব বসবে না, অ্যাডজেক্টিভও বসবে না, কি বসবে? নাউন বসবে। সো ফ্রি, ফ্রি থেকে কি হয়? নাউন কি? ফ্রিডম, স্বাধীনতা, ওই যে ইন্ডিপেন্ডেন্সের মতো। সো ফ্রিডম। আচ্ছা, ফ্রিডম। দেন কি আছে? স্ট্রং, স্ট্রং আছে অ্যাডজেক্টিভ, কিন্তু স্ট্রং এর তো একটা নাউন ফর্ম আছে, জানো? সেটা কি জানো? সেটা হচ্ছে স্ট্রেংথ। বানানটা অনেকে ভুল করো, বানানটা ভুল করতে পারবে না। STRENGTH, বানান ভুল করা যাবে না। আমরা হয়তো এই লেভেলে এসে অনেকে বানান ভুল করে পার পেয়ে যায়, কারণ অনেক সময় আমাদের খাতাগুলো ওইভাবে চেক করা হয় না। সো এই কারণে বানান ইচ্ছা মতো ভুল করলো কেউ কিছু মনে করে না। সো আলটিমেটলি এই জিনিসগুলো খেয়াল রাখবা। তাহলে এইখানেও একটা নাউন ফর্ম বসানোর পর ইউনাইটেড যখন আছে, তখন তুমি বুঝতেই পারতেছো ইউনাইটেড এর ফর্মটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলে আমাকে বসাইতে হবে নাউন। তাহলে এটা নাউন হচ্ছে ইউনিটি। তাহলে দা শহীদ মিনার ইজ দ্য সিম্বল অফ ফ্রিডম, স্ট্রেংথ অ্যান্ড ইউনিটি। অনেক সময় এই জিনিসগুলো আমাদের কাছে অনেক বোগাস মনে হয়, অনেক সময় অনেক বোরিং মনে হয়, কিন্তু ট্রাস্ট মি, বোরিং জিনিসগুলাই তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইতে পারে যদি তুমি সেগুলা ভালোভাবে না জানো, না শিখো। সেরকম করে অনেকগুলো উদাহরণ তুমি দিতে পারো, এরকম করে তুমি অনেকগুলো উদাহরণ দিতে পারো। ইট ডাজন্ট ম্যাটার যে তুমি উদাহরণ দিতে পারবা না, বা এটা এটা এমন না যে তুমি এটার উদাহরণ তুমি কি করতে পারবা না, এটার উদাহরণ তুমি দিতে পারবা না। ঠিক আছে? সো এগুলা কোনো ব্যাপারই না যদি তুমি শিখতে পারো, যদি তুমি জানতে পারো, কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় যদি তুমি শিখতে না পারো, বা তুমি যদি জানতে না পারো। সো এখন আসো পরবর্তী যে টাইপটা, পরবর্তী যে জিনিসটা আছে যে ডিটারমিনার। বারবার বলতেছি যে ডিটারমিনার কি। সো ডিটারমিনার গুলো খুব আহামরি কিছু না। ডিটারমিনার গুলো ওই যে বললাম এনি, সাম, মেনি, মাচ, হ্যাঁ, এ এন্ড দা। সো এই যে ডিটারমিনার গুলো আছে আমাদের, ডিটারমিনার গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা কিন্তু এই যে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন এগুলো খুব ভালো মতো শিখবা, বুঝছো? হ্যাঁ, এই যে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন খুব ভালো মতো শিখবা, নাহলে বুঝতে পারবা না যে কোনটার সাথে মাছ হয়। আনকাউন্টেবলের সাথে কি হয়? মাছ হয়। আর কাউন্টেবলের সাথে সাধারণত মেনি হয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আনকাউন্টেবল হচ্ছে মানি, ঠিক আছে, এক্সাম্পল। কিন্তু কাউন্টেবল হচ্ছে কি জানো? কাউন্টেবল হচ্ছে এ 1 টাকা নোট, অথবা হচ্ছে তোমার $10। আমি $10 লিখতে পারি তোমাকে, অথবা এ
টাকা নোট, খেয়াল করো এইখানেও একটা জিনিস শেখার আছে, আসলে শেখার কোনো শেষ নাই তো ভাইয়া। সো এই 1 টাকা নোট কেন বললাম, এই যে এ ওয়ান, ও তো হচ্ছে আমার ভাওয়েল, তো এখানে এন হওয়ার কথা ছিল তাই না, কিন্তু এন হবে না, আলটিমেটলি কি হবে, আলটিমেটলি হবে হচ্ছে এ। ওকে, বিদ্যুৎ আইসা পড়ছে বাই দা ওয়ে, সো নো প্রবলেম, এখন আমাদের জন্য আলাদা করে আর ফ্ল্যাশ লাইট মারতে হবে না, ঠিক আছে, ফ্ল্যাশ লাইট থেকে বাঁচলাম। এখন দেখো তাহলে এই যে A1 টাকা নোট, এইটাও হচ্ছে আমার একটা আর্টিকেলের জিনিস, তো এইটা আমাকে শিখতে হবে। তো এই যে ব্যাপারগুলো আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে জানতে হবে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে ডিটারমাইনার্স, অর্থাৎ ডিটারমাইনার্স গুলোকে এইভাবে বিভক্ত করে, ডিটারমাইনার্স গুলোকে যেমন আর্টিকেল কি বলি আমরা, যেমন হচ্ছে তোমার আর্টিকেল, আবার হচ্ছে কি পজেসিভস, কি বলি আমরা পজেসিভস। তাহলে আর্টিকেল পজেসিভ, পজেসিভস গুলো কই পাইবা তোমরা, পজেসিভ গুলো পাবা হচ্ছে প্রোনাউন শিখলে। সো প্রোনাউনের যে 8 প্রকার আছে, যখন তুমি প্রোনাউন রেফারেন্স করবা, সো প্রোনাউন রেফারেন্স বললে তোমাকে কি জানতে হবে, তোমাকে সেই 8 প্রকার প্রোনাউন সম্পর্কে জানতে হবে, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। সো সেইখানে তুমি এই পজেসিভ প্রোনাউন পেয়ে যাবা। সো আর্টিকেল পজেসিভ এগুলোর পরে প্রিপজিশনের পূর্বে শূন্য স্থান থাকলে, কি বলছি, আর্টিকেল পজেসিভ এগুলোর পর, এগুলোর কি পর প্লাস, ঠিক আছে, প্রিপজিশনের পূর্বে শূন্যস্থান থাকলে, কি বলছি, প্রিপজিশন এর পূর্বে শূন্যস্থান থাকলে, বুঝতে পারছো ভাইয়ারা, শূন্যস্থান থাকলে এই জিনিসগুলো না খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই দুইটা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন তোমাকে আমি বললাম ড্যাশ, দা ড্যাশ, এখন এখানে বললাম ডেস্ট্রয়, কি বললাম আমি, ডেস্ট্রয়, দা ড্যাশ ডেস্ট্রয় অফ ফরেস্ট, অফ ফরেস্ট, দা ড্যাশ, আমি একটা ওয়ার্ড দিলাম তোমাকে যেহেতু উইথ ক্লুজ, ডেস্ট্রয় অফ ফরেস্ট ইজ, আমি কি বলতেছি, ইজ ডেঞ্জারাস। তাহলে বুঝতেই পারতেছো যে ফরেস্টের যেই ক্ষয়ক্ষতিটা, ফরেস্টটাকে আমরা কি করি, আমরা হচ্ছে একদম ইচ্ছা মতো এট র্যান্ডম আমরা গাছপালা কেটে পেটে একদম শেষ করে ফেলি। সো এই যে ডেস্ট্রয়, ডেস্ট্রয় তো ভার্ব, ডেস্ট্রয় হচ্ছে কি ভার্ব। তো আমি কি বলছি যে প্রিপজিশনের পূর্বে অফ হচ্ছে প্রিপজিশন, দা হচ্ছে আমার ডিটারমিনার, তাহলে এই যে দা ডিটারমিনার, এর পরে আছে ব্ল্যাঙ্ক অর্থাৎ ফিল ইন দা ব্ল্যাঙ্কস, আর এই পরে আছে হচ্ছে অফ, অফ হচ্ছে প্রিপজিশন, তার আগে হচ্ছে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, তাহলে দা এর পরে নাউন বসবে, অফের আগেও নাউন বসবে, আর এই ডেস্ট্রয়ের নাউন ফর্ম হচ্ছে ডিস্ট্রাকশন। এই জন্য যখন ইউনিট পড়াই তখন তোমাদেরকে এরকম একটা ছক দিয়ে দেই, যারা আগে ক্লাস করো নাই তাদের জন্য বলতেছি, ইউনিট গুলো তোমরা পড়ো, অলরেডি আমি একটা পড়াইছি মাত্র, যদিও যদিও এখন থেকে নিয়মিত আমাদের ক্লাস হবে, যদিও 2টা করে ক্লাস পাবো মাত্র, সো চেষ্টা করবো যতটুকু পড়ানোর পড়াই দিতে। সো দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট ইজ ডেঞ্জারাস, কি বলতেছি, দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট ইজ ডেঞ্জারাস। তাহলে দুইটা জিনিস শিখলা, একটা কি যে আর্টিকেল বা পজেসিভের পর আর হচ্ছে প্রিপজিশনের আগে যদি থাকে এটা তোমার মাথায়, তাহলে কিন্তু তুমি ইজিলি কি করতে পারবা, তুমি ইজিলি অ্যান্সার দিতে পারবা, ঠিক আছে। তাহলে আবার বলি, উই আর প্রাউড, উই আর প্রাউড অফ আওয়ার ড্যাশ, এখানে লিখলাম আবার ফ্রি, কথা বুঝো, বুঝার চেষ্টা করো। আমরা বলতেছি উই আর প্রাউড, উই আর প্রাউড অফ আওয়ার ড্যাশ, উই আর প্রাউড অফ আওয়ার ড্যাশ, ঠিক আছে, এবং সেইখানে আমরা বলতেছি ফ্রি, ফ্রি হচ্ছে ভার্ব। তাহলে একটা জিনিস আবারও বলি, আর্টিকেল বা পজেসিভ, তাহলে পজেসিভটা কি, এই যে আওয়ার, এই যে দেয়ার, বইটা খুইলো আজকে, হ্যাঁ বইটা খুইলো, আমি তো বলে দিচ্ছি, কাজটা হচ্ছে তোমার, তুমি যখন একটু বইটা খুলবা, একটু একটু দাগাইবা, একটু দেখবা, তখন দেখবা যে মাথাটা না এমনিই দৌড়াইতেছে, এমনিই খুলতেছে। সো একটু ভাইয়ার কথাগুলো শুইনো যদি চাও আর কি। সো উই আর প্রাউড অফ আওয়ার, এই যে আওয়ার, দেয়ার, ঠিক আছে, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে সব কি পজেসিভ। সো পজেসিভের পরে সাধারণত নাউন বসে, আর এই ফ্রি এর নাউন হচ্ছে ফ্রিডম, একটু আগে শিখছি, সো এটাকে আর পেঁচাবো না। তো এরকম অনেক বাক্য চাইলে তুমি লিখতে পারো, অনেক বাক্য তুমি চাইলে সুন্দর মতো তৈরি করতে পারো, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, খেয়াল করো যে জিনিসগুলো তোমরা ঠিক আছে কিনা। ওকে, সো একজন বলতেছে হচ্ছে ক্লাসের সাথে স্লাইড মিলতেছে না, আমি দেখি। ওকে, রাইটিং পার্ট গুলো কি পড়বো বলে দিলে অনেক ভালো তো। হ্যাঁ কাজী, আমি বলবো ভাইয়া, বলবো, আমি ট্রাই করব, ঠিক আছে। যে কোনো একটা বই, যে কোনো একটা বই, তুমি যে কোনো বই নাও, তোমাকে বই যে আলটিমেটলি এই বইটাই শিখতে হবে এমন কোনো কথা নাই, তুমি যে কোনো একটা বই নাও, তুমি নিয়ে গ্রামার আইটেমটা খুলো, খুলে এই যে প্রোনাউন রেফারেন্স যেটা তোমরা অলরেডি শিখে গেছো, সেই শিখা প্রোনাউন রেফারেন্সটাকে আবার একটু ঝালাই দাও, আবার ঝালাই দাও এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে, তাহলেই দেখবা সব ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। ওকে, সো আসো, তো নাউন এইভাবে হইলো। সো আরেকটা জিনিস বলবো, আরেকটা জিনিস, যে নাউনের সবচেয়ে ইম্পর্টেন্ট রুল আমি বলি এটাকে, ঠিক আছে, অর্থাৎ অনেক সময় দেখবা একটা ভার্বের সাথে, যেমন ওয়ার্ক, ওয়ার্কের সাথে আইএনজি যোগ করতেছি,
কি যোগ করতেছি? আইএনজি, এবং সেটা হয়ে যায় কি? সেইটা হয়ে যায় ওয়ার্কিং। কি হয়ে যায়? ওয়ার্কিং। আবার আমরা অনেক সময় কি করতেছি? ওয়াকের সাথে কি যোগ করতেছি? আইএনজি যোগ করতেছি, তাই না? এবং সেটা আলটিমেটলি কি হয়ে যায়? ওয়াকিং। এই যে জিনিসগুলা, এই যে আইএনজি যোগ করোগা, আমরা অনেক সময় বলি না জিরান্ড, আমরা অনেক সময় বলি না প্রেজেন্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পার্টিসিপল ফর্মগুলো সাধারণত যুক্ত হয় এইভাবে, যে এই যে প্রেজেন্ট ফর্ম ভার্বের V1, এইটার সাথে যখন আইএনজি যোগ হয় তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আমি বলি কি, আই এম প্লেইং, আই এম প্লেইং, আই এম প্লেইং ফুটবল। এখন এই প্লেইংটা তখন হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তখন কি ভাইয়ারা? তখন এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে জিরান কিভাবে শিখবো? একটা জিনিস শিখাবো, বেশি পেঁচাইতে পারবো না বা বেশি ব্যাখ্যায় যাব না। একটা জিনিস শেখাবো, যখন যখন তুমি কোন একটা জিনিসকে বাক্যে, ঠিক আছে, হ্যাঁ, বাক্যে যখন এইটাকে পরবর্তীতে তুমি ইট দ্বারা সাবস্টিটিউট করতে পারো, ঠিক আছে, আই এম প্লেইং ফুটবল, হ্যাঁ, হ্যাঁ, এই ইট দ্বারা করতে পারো, তখন এই প্রেজেন্ট পার্টিসিপলটা আলটিমেটলি হয়ে যায় কি জানো? জিরান্ড হয়ে যায়। কি হয়ে যায়? জিরান্ড। ঠিক আছে? হ্যাঁ, যেমন খেয়াল করো যে হি ইজ ওয়াকিং, হি ইজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। কি বলতেছি? হি ইজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। বুঝার চেষ্টা করো, এই ওয়াকিং আমরা বলতে পারি একটা কি, এই ওয়াকিং কে আমরা ইট দিয়ে, ইট হচ্ছে একটা ইমপার্সোনাল প্রোনাউন, ঠিক আছে, এই ইট দিয়ে আমরা সাবস্টিটিউট করতে পারি। সো ইট ইজ এ গুড হ্যাবিট, ইট ইজ এ গুড হ্যাবিট। তাহলে এই ওয়াকিংটা অ্যাকচুয়ালি হয়ে যায় জিরান। ঠিক আছে? তখন একে আর তোমার আমরা পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল বলি না। সো আলটিমেটলি যে জিনিসটা হয়, এইভাবে যখন ভার্ব 1 প্লাস আইএনজি হয় তখন একটা নাউন গঠিত হয়। কেন এতগুলো কথা বলতেছি? এতগুলো কথা বলার একটাই কারণ, যে তখন একটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। ইট ইজ এ গুড প্র্যাকটিস বা হ্যাবিট লিখে দেই, তারপরে আমি ব্যাখ্যাটায় যাই, প্র্যাকটিস বা হ্যাবিট। তাহলে এখন যেটা বলতেছি, এটা অনেক সময় নাউন হিসেবে ব্যবহৃত হতো। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় আমরা বলি যে ড্যাশ ওয়াক, এই যে ওয়াক লিখছি, সো ড্যাশ ওয়াক ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। বুঝতে পারতেছো? দার পরে বেস্ট, বেস্ট হচ্ছে কি? সুপারলেটিভ ফর্ম। এই যে পড়ার কোনো শেষ নাই, তুমি এই সুপারলেটিভ ফর্ম বুঝতেছো, তাহলে তোমার ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা জিনিস তোমার মাথায় আসলো। তাহলে ওয়াক ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, তাই না? এক্সারসাইজ লিখছি। সো ওয়াক তো আমি বলতে পারবো না, ওয়াক মানে তো হাঁটা, ভার্ব, ভার্ব দিয়ে তো আমি বাক্য শুরু করতে পারি না। বাক্য শুরু করতে হলে নাউন বা প্রোনাউন লাগবে, তখন এই জিরান্ডিয়াল নাউনের মতো ইউজ হয় হচ্ছে ওয়াকিং। এখন তুমি বলবা ভাইয়া এত ব্যাখ্যা কেন দিলেন? আমি এটা তো অনেক আগে থেকেই ভালো মতো জানি যে এখানে ওয়াকিং হবে। হ্যাটস অফ, সেলুট, আমি জানি তুমি জানো, কিন্তু আমার প্রসেসটা হচ্ছে তোমাকে জানানো। অর্থাৎ তুমি যেন এইভাবে চিন্তাটা করো। কারণ আলটিমেটলি তুমি যখন অনেক বেশি গ্রামার ছাড়া অনেক কিছু বুঝে ফেলবা, বা গ্রামারটাকে একদমই গুরুত্ব না দিয়ে অনেক কিছু জেনে ফেলবা, তোমার জন্য এটা হিতে বিপরীত হইতেও পারে, বিপরীতে হিত না হয়ে। সো এইটা একটু ভাববা, ঠিক আছে? সো ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। আবার যেমন আই এম অ্যাওয়্যার, দেখো আমি আরেকটা উদাহরণ দিই, আই এম অ্যাওয়্যার অফ হিজ, দেখো এই যে হিজ, হিজটাও পজিটিভ। তাহলে আই এম অ্যাওয়্যার অফ হিজ ড্যাশ, কি বলতেছি? ড্যাশ। ধরো এখানে দিছি কাম, তাহলে তোমরা কিন্তু অলরেডি অ্যান্সার দিয়ে দিবা, আমি জানি যে এখানে কামের জায়গায় কি বসবে ভাইয়া? আই এম অ্যাওয়্যার অফ হিজ কামিং। এইটা হয়ে যাবে আলটিমেটলি আমাদের নাউন। সো নাউনটাকে কিন্তু মানে অনেক ভাবে ব্যবহার করা যায়, এবং নাউনটাকে আমরা এই এই পদ্ধতিতে জিনিসগুলো নিয়ে আসতে পারি। এখন হয়তো তোমার কাছে অনেক বেশি মনে হচ্ছে ভাই এত নিয়ম কেন জানতেছি? কারণ কি ভাই জানো, এই নিয়মগুলো যখন তুমি জানবা, বুঝতে পারবা, তখন তোমার উইদাউট ক্লুজের অনেকখানি কি বলবো কভার হয়ে যাবে। কারণ এই কারণে কভার হবে যে তুমি যখন ভোকাবুলারিটাকে স্ট্রেংথ করতে পারবা, আর তুমি যখন প্রচুর প্যাসেজ পড়বা, হ্যাঁ, সেটা ইট ইজ নট নেসেসারি যে তুমি আলটিমেটলি শুধু মডেল কোশ্চেন বা এগুলোর প্যাসেজ পড়বা। আলটিমেটলি তুমি যখন বইটা পড়বা বা একাধিক অন্যান্য বই পড়বা, তখন তোমার ভিতরে কি আসবে? তুমি গ্রামাটিক্যালিও সাউন্ড, তার সাথে সাথে তোমার ভোকাবুলারি যে আন্দাজ করার ব্যাপারটা, সবাই সব ভোকাবুলারি মুখস্থ করতে পারে না ভাইয়া, আমিও পারবো না, তুমিও পারবা না। ওইটার জন্য আলাদাই একটা সময় দিতে হবে, যেটা কিনা আমাদের অনেক কঠিন। কারণ তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, হায়ার ম্যাথ, ইসলামিক স্টাডিজ, ফিন্যান্স, তারপর হচ্ছে ইকোনমিক্স, এগুলো পড়ে সবকিছুতে এত সময় দেওয়া যায় ক্ষুদ্র সূক্ষ্মভাবে? একটু কঠিন, এটা আমিও বিশ্বাস করি। সো তারপরেও কিছু কিছু জিনিস জানতে হবে, কিছু কিছু জিনিস তোমাকে একটু এমফাসাইজ করতে হবে, ইফোর্ট দিতে হবে। এই যে আমি শিখাইছি, এই 4 ধরনের তোমার বাক্য ক্রিয়েট করতে হবে। তুমি যখন সেন্টেন্স ক্রিয়েট করা শুরু করবা, তখন তুমি বুঝবা যে তুমি শিখতে পারতেছো, কারণ তুমি সেন্টেন্স ক্রিয়েট করতে পারতেছো।
কথাটা বুঝতে পারতেছো? তখন এই ধরনের ফিল ইন দা ব্ল্যাঙ্কস এই সেইগুলো কোনো ম্যাটারই করবে না তোমার জন্য। সো আমি একটু দেখি তোমরা ক্লাসে আসো কিনা। ওকে, ওকে, অনেকেই ক্লাসে আসো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, হ্যাঁ, কামিং হবে, ভেরি গুড। পিন আমার লল ইমোট মারতেছে, আই এম লিভ। আচ্ছা, সরি, প্লিজ ফিনিশ দ্য ক্লাস ভাই, আটকে গেছে, এভাবে ক্লাস করতে ভালো লাগে না, ক্লাস শেষ করেন প্লিজ, অনেকেরই সমস্যা হচ্ছে। আচ্ছা, সরি, আটকে কেন যাচ্ছে ভাই? আই ডোন্ট নো আটকে কেন যাবে, আমি তো সায়েন্স জীবনটা শেষ করে দিল, ইকোনমিক, লজিক, সিভিক, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো বলো এইটুক জিনিস তোমরা কি ধরতে পারতেছো, তোমরা কি বুঝতে পারতেছো এই জিনিসগুলো? হ্যাঁ, ওকে, তোমরা কি এই জিনিসগুলোকে বুঝতে পারতেছো? হ্যাঁ, আইএনজি হবে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, যারা যারা বলতেছো দেখো আটকে যে আমার এখান থেকে যাচ্ছে, তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ? আমার এখান থেকে তো নাও আটকাতে পারে, তোমার তোমার নেটওয়ার্কও তো স্লো হইতে পারে। সো প্লিজ ডোন্ট ব্লেম সামওয়ান যে তুমি না জেনে, এটা ক্লাইন্টলি করো না, ঠিক আছে? ইটস নট আ ব্যাড প্র্যাকটিস, মানে গুড প্র্যাকটিস, ওকে? সো এইটা একটু খেয়াল রাখবা। সো নাউনের ব্যাপারটা হচ্ছে এইভাবে হয়, এবং হচ্ছে আমরা কি করতে পারি, হ্যাঁ বুঝতে পারছি 1 ঘন্টা হয়ে গেছে, তোমাদের টাইম শেষ। তবে আমরা হচ্ছে কালকে খুব সুন্দর করে কি করবো, সরি কালকে ক্লাস নাই, তোমরা কি চাও কালকে একটা এক্সট্রা ক্লাস আমরা করাই ফেলবো, যেহেতু কালকে ক্লাস নাই? ঠিক আছে, হ্যাঁ, রাইটিং পার্ট ভাইয়া বুঝাই দিব ভাই, কাজী এমডি সানাউল্লাহ, সানাউল্লাহ রাইটিং পার্ট নিয়ে কথা বলবো ভাই। আমি যদি বেঁচে থাকি, ক্লাস করাইতে থাকি, রাইটিং পার্ট নিয়ে কথা বলবো, এইভাবে লাইন ধরে ধরে বলবো ইনশাল্লাহ, কথাটা মনে রাখিও, ঠিক আছে? সো এখনই পাগল না হই, এখনই ধীরে ধীরে এরকম কিছু না করি। রাইটিং পার্ট তো আমরা টুকটাক করতেছি, আমরা গ্রাফ চার্ট অ্যানালাইসিস করা শিখছি বা শিখতেছি, কারণ অনেকেই ক্লাসটা করে নাই, করবা হয়তো। আমরা ফ্লো চার্ট অ্যানালাইসিস করা শিখছি বা শিখতেছি, এবং সেগুলো নিয়ে ফ্রি হ্যান্ড রাইটিংও লিখছি। আমরা সামারির উপর ক্লাস করাবো সামনে, আর আমাদের সিন প্যাসেজ তো চলবেই। এখন 2টা ক্লাস থাকে সপ্তাহে, বুঝই তো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 3টা করে ক্লাস, আর ফার্স্ট পেপার হচ্ছে 2টা ক্লাস, তো একটু তো কঠিন। সো প্লিজ, মানে এটা আমাকে পার্ডন করবো, আমার তো হাতে নাই কিছু করার, ঠিক আছে? ওকে, সো বুঝতে পারতেছো কিনা সেটা বলো, না বুঝতে পারলে সেটাও বলো, এবং কেমন লাগলো ক্লাসটা, কেমন লাগতেছে, এইভাবে করে তোমাদের লাভ হচ্ছে কিনা। কাল ক্লাস নেন ভাইয়া, ওকে? সো আমরা একটা এক্সট্রা ক্লাস আমরা করতে পারি কিনা আমরা দেখবো কালকে ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ, তো তোমরা অনেক ভালো থাকো, কালকে ইনশাল্লাহ আমরা ক্লাসটা করাবো। আর হচ্ছে তোমরা যতটুকু পড়াইছি একটু চিন্তা করো, ভাবনা করো, শিখতে থাকো। কালকে ক্লাসে এসে আমরা আরো জোরদার ভার্ব কিভাবে বসে, অ্যাডজেক্টিভ কিভাবে বসে, তারপর হচ্ছে কিভাবে তোমার যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো থাকবে ওইটারে কিভাবে আমি চেষ্টা করবো, ভার্বের ফর্মগুলো কি কি, ইনশাল্লাহ সব দেখাই দিব, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এবং আজকের মতো ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।